আকাশ আস্তে করে দরজাটা খুলল। ভয়ে ভয়ে আকাশ ব্যারের দিকে তাকিয়ে দেখে সেখানে তার মামা শুয়ে আছে। জাহানারা বেগম ওই রুমে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে জানালা দিয়ে পরিবেশটা দেখছে। আকাশ অস্পষ্টভাবে বলল, মা, আম্মা। এই ডাকটা শুনে জাহানারা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। একটা বড় নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে ফিরল। আকাশ দেখে তার মায়ের চোখে পানি টলমল করছে। আকাশ তার মায়ের কাছে যায়। জাহানারা বেগম আকাশের মুখে হাত দেয়। আকাশ তার মায়ের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে নেয়, আর সাথে সাথে তার চোখেও পানি চলে আসে। আকাশ কখনো ভাবেনি যে তার মায়ের আদর আবারও পাবে, কারণ সে জানে তার মা এক কথার লোক, যেটা বলে সেটাই করে। দিনটা যেন ওর স্বপ্নের মতোই মনে হচ্ছে, কিন্তু এইটা সে জলদি শেষ হতে দিবে না। জানিস তো, মানুষ মাত্রই ভুল করে। আমিও তো মানুষ, ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। অন্যের কথায় নিজের ছেলেকে ভুল বুঝেছি, তোর লাইফটাই নষ্ট করে দিয়েছি। পারবি কি এই অভাগা মাটাকে মাফ করে দিতে? কি বলছো এসব? কোনো অপরাধ করনি তুমি। ওই দিন তোমার জায়গায় যে কেউ থাকলে এটাই করত। আর মাফ কাকে করব? রাগ হয়নি কোনোদিন তোমার উপর? আর প্রত্যেকটা মানুষ আর যাই করুক না কেন তার মা বাবার উপর রেগে থাকতে পারে না। তুমি শুধু বলে দেখো, হাসতে হাসতে এই জীবন কোরবান করে দিব। জাহানারা বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোকে বুঝতে ভুল করেছি, জানি আমি। তুই আমাকে ক্ষমা করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যে বড় পাপী। আকাশ তার মায়ের মুখে হাত দিয়ে থামালো। যেখানে আমি রেগে নেই, সেখানে দয়ার সাগর আল্লাহ তোমার উপর রেগে থাকবে কেন? জাহানারা বেগম কেঁদেই যাচ্ছে। আকাশ এবার তার চোখের পানি মুছে দিল। একটা চেয়ারে বসিয়ে দিল ওর মাকে। তিনি নিজেকে সামলে, কত বড় হয়ে গেছিস, এমন গুন্ডাদের মতো চুল দাঁড়িয়ে রাখছিস কেন? সবাই বাজে ছেলে বলবে তো। আকাশের মুখে হাসি কিন্তু চোখে পানি। অনেক কষ্ট দিয়েছি তোকে, তাই না? আমার জন্য তোর শিশুবেলাটা রাস্তায় কেটেছে। তোকে না দিতে পারলাম শিক্ষা, না দিতে পারলাম কোনো পরিচয়। আরে, আমার মনে কোনো কষ্ট নেই। হ্যাঁ, একটা আশা ছিল, তবে আজ সেটা পূরণ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি অশিক্ষিত নই, ভকেশনাল থেকে ইন্টার পাস করেছি। জাহানারা বেগমের ও মুখে হাসি কিন্তু চোখে পানি। লাল হয়ে আছে তার চোখ। বাহ, অনেক শিক্ষিত তো তুই, বলে একটু মুচকি হাসল। আকাশ এইটা দেখে মাথা নিচু করে ওনার কি হয়েছে? নিল। এটা শুনতেই মিলন খন্দকারের সব কথা ভাবতে লাগলো জাহানারা বেগম। আকাশ ওর মায়ের দিকে তাকিয়ে আবার বলে, কি করে হলো এটা? কে তোর মামা? ও তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ও, ভালো হয়েছে। জানিস তো, মিশু যদি না বলতো তাহলে আমি সত্যিটাই জানতে পারতাম না যে সেদিন এইভাবে ওকে তুই মারিসনি, মেরেছিল তোর মামা। আকাশ কিছু বলছে না। টাকাগুলো ও তোর মামাই চুরি করত আর তোর ওপর দোষ চাপিয়ে দিত। হুম, আমি জানি। কিছু বলিসনি কেন আমাকে? একটু বকার বিনিময়ে অনেকগুলো চকলেট পেতাম তো। ছোট মানুষ, কিছু বুঝতাম নাকি। কিন্তু যখন বুঝলাম সেদিন মামাকে। ফ্ল্যাশব্যাক। মামা, আপনি যা করেছেন এটা কিন্তু ঠিক না। সন্ধ্যায় অনেক চকলেট দিব তোকে। এটা অন্যায়। আমি আপনার চকলেট চাই না। আমি আম্মুকে সব বলে দিব। কি বলবি? তার আগে আমি বলে দিব যে সবকিছু তুই করিস, আর তোর মাও জানে যে সব টাকা তুই চুরি করিস। আমার আম্মু আমার কথা ঠিক বিশ্বাস করবে। শেষ। জানতাম না মামা এত কিছু করবে, মিশুকে মারতে মারতে অজ্ঞান করে ফেলবে। কিন্তু জানো তো, আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে ঠিক বুঝবা। কিন্তু ওসব দেখে তুমি উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিলা। কষ্ট লেগেছিল অনেক যে আমার আম্মু আমাকে বিশ্বাস করলো না। আম্মু জানো, আমি ভালো ছিলাম না। কত কষ্টে আমার দিন কেটেছে। না খেয়েও অনেক দিন কাটাই দিছি। অনেক ইচ্ছা করতো নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারিনি, বন্ধু নামক দুই ভাইয়ের জন্য। তোর কি মনে হয় তোকে বের করে আমি ভালো ছিলাম? ভেবেছিলাম কিছুক্ষণ পর তুই ফিরে আসবি। ওই রাতে আমি সারাক্ষণ বাইরে গেটের দিকে তাকিয়েছিলাম, এই বুঝি তুই এলি। পরের দিন তোকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু তোকে কোথাও পাইনি। তোকে ছাড়া একটা দিনও আমার ভালো কাটেনি। সবার সামনে ভালো থাকার অভিনয় করলেও রাতের আধারে ঠিক তোর কথা মনে করে কেঁদেছি।
আকাশ তার মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমি জানি আমার আম্মু কেমন এক কথার মানুষ, ভয়ে ফিরিনি। যদি তুমি সত্যি। আর ওই দিন রাতেই আমি একটা ট্রেনে উঠে পড়ি, অজানার উদ্দেশ্যে। আকাশ তার মাকে রেখে একটু বাইরে এলো যখন রনির কল এলো। বল। ভাই জানিস, কালকে রাতে আম্মু কল করেছিল, তোর নাম্বার চাইছিল। ও তোর নম্বর কই পাইলো? বলল যে পত্রিকা কোম্পানির থেকে নিচ্ছে, যেদিন যে আমাদের খবর বের হলো ওদের কাছ থেকে। আচ্ছা, তোকে পরে কল করছি, অনেক বড় সারপ্রাইজ আছে। বাই। আকাশ দেখলো তার মামি সহ তার 3টা মেয়ের সাথে মিশুর বাচ্চা ও তার হাজবেন্ড এসেছে। তারা 112 নং রুমে প্রবেশ করলো। আকাশ আকাশ মামিকে দেখে চিনতে পারলো, বাকিদের না। আকাশ ভাবছে তার কি রুমে যাওয়া উচিত কিনা। এমন সময় ওই রুমের দরজা দিয়ে মুখ বাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে মামি। হঠাৎ তার আকাশের দিকে চোখ পড়ে। আকাশ এটা দেখে অন্যদিকে তাকায়, আর চোখে দেখে মামি তার দিকেই তাকিয়ে আছে। ছোটবেলায় আকাশের মামি তার দ্বিতীয় মা ছিল, সব সময় তার কাছেই থাকতো। কাজের জন্য আম্মু বাইরে থাকতো, তাই মামি তার মা হয়ে ওঠে। আমি আস্তে আস্তে আকাশের দিকে এগিয়ে আসছে, চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশের কাছে এসে আকাশের দিকে তাকালো। পেছন পেছন আম্মু সহ বাকি সবাই চলে এসেছে। মামি তার ডান হাতটা আকাশের গালে রাখলো, আর সাথে সাথে আকাশের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। কত বড় হয়ে গেছিস রে। আকাশ মাথা নাড়িয়ে বলে, তুমি তো বলতে একদিন তুই অনেক বড় হবি, দেখো আজ আমি হয়ে গেছি বড়। একেবারে আগের আকাশ, কোনো পরিবর্তন হয়নি তোর দেখছি। তবে লম্বা আর গোবদারি উঠেছে। একে একে সবার সাথে কথা বলল আকাশ, শুধু মিশুর সাথে ছাড়া। আকাশ মিশুর সামনে দাঁড়িয়ে আছে। কেমন আছিস রে বোন? এটা শুনে মিশু কান্নায় ভেঙে পড়ল। আরে কান্না কেন করছিস? আজব। আকাশ তাকে সান্ত্বনা দিচ্ছে। এক পর্যায়ে এসে আকাশকে জড়িয়ে ধরল। অনেকবার পাপ করেছি আমি, ভাই আমাকে মাফ করে দে আমাকে। আরে আরে কি বলছিস এসব? তুই কোনো ভুল করিসনি, কোনো পাপ করিসনি তুই। আগে সবকিছু ভুলে যা, যেমনটা আমি গেছি। তবে যাই বলি না কেন, কান্না করলে এখনো তোকে পেতনির মতোই দেখায়। মিশু এইটা শুনে কান্না করার মাঝেও হেসে দিল। অনেক মিস করছি তোকে। আমিও। আকাশ মিশু মেয়েটাকে কোলে নিল। কি নামের? ওর নাম মিশা। বেশ মানিয়েছে, মিশা যেমন কিউট ওর নামটাও তেমন কিউট। মামিরা আসার সময় খাবার আনছিল, সেইটা আকাশ আর তার আম্মু খেলো। দুপুর 12টা বাজে। আম্মু এসে আমাকে বলল, চল কোথায়? একটু অবাক হয়ে। চল। গাড়িটা এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। গেটের সামনে আকাশ গাড়ি থেকে নামলো। আকাশ কখনো ভাবেনি যে সে আবার এই বাড়ির মধ্যে যাবে। যার কথাই একদিন এই বাড়ি ছেড়েছিল, তার কথাই আজ আবার সেই বাড়িতে পা পড়ল। গেটে বড় করে লেখা চৌধুরী বাড়ি। বাড়িটা আগের মতো নেই, অনেক বদলে গেছে। চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, অনেক গার্ডেরা দাঁড়িয়ে আছে। আকাশ বাড়ির মধ্যে প্রবেশ করলো। গার্ডেরা তাকিয়ে দেখছে জাহানারা বেগম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, সাথে অন্য সবাই। 15 বছর পর ছেলে বাড়ি ফিরছে। আকাশ তার ফুপিকে দেখে তাকে সালাম দিল। ফুপি আকাশকে দেখে তেমন খুশি হয়নি, যেমন তেমন সালামের উত্তর দিয়ে ভিতরে চলে গেল। আকাশ এটা দেখে একটু কষ্ট পেলেও মানিয়ে নেয়। ফুপির 2 মেয়ে। এ হচ্ছে এটা রিয়া আর এটা পিচ্চি ইসরাত। আমাদের কথা তোমার দেখছি মনে আছে। পিচ্চি না তো কি তুই? আর তোদের কথা কি করে ভুলি বোন, যে তোরা আমার। আকাশ জাহানারা বেগমের পেছন পেছন যাচ্ছে। একটা রুমের তালা খুললেন উনি। এই রুমে কারো ঢোকার অনুমতি নেই, এখানে আম্মুই ঢোকে শুধু। এইটা আকাশের সেই পুরনো রুম। আগে আকাশ এই রুমে থাকতো। রুমে ঢুকে আকাশ অবাক। রুমটা অনেক সুন্দর করে গোছানো, যেন কেউ অনেক যত্নে সাজিয়েছে এই রুম। ফ্রেশ হয়ে নে, এটা তোর রুম বলে চলে যাচ্ছে। সবাইকে মারধর করে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। এতিমখানা বানানো আকাশের আব্বুর স্বপ্ন ছিল। এটার কাজ বন্ধ হয়ে গেছে শুনে আম্মুর হাত থেকে ফোনটা পড়ে গেল। নিচে পড়ে ফোন লাউড স্পিকার মোডে চলে আসলো। ম্যাম, আমাদের অনেক কর্মচারী এখন হসপিটালে ভর্তি আছে। হ্যালো ম্যাম, হ্যালো, শুনছেন?
আকাশ তার মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে তার মায়ের রুমেই আসছিল, কিন্তু ফোনের কথা শুনে সে দাঁড়িয়ে যায়। আম্মু চেয়ারে বসে মাথায় হাত দিয়ে কিছু একটার চিন্তায় বিভোর। আকাশ সেইখান থেকে নিজের রুমে চলে যায়। ফোন হাতে নিয়ে রনিকে কল দেয়। হ্যাঁ বল। যত তাড়াতাড়ি পারিস এখানে চলে আয়। জয়কে বলিস তুই বল, ও শুনছে। এখানে একটা কাজ করতে হবে, তোরা জলদি এখানে আয়। আকাশ নিজেকে ঠান্ডা করতে গোসল করতে গেল। গোসল শেষে সন্ধ্যা, কারণ এখন সে কি পরবে? তোয়ালে পরে কতক্ষণ? মিশুকে সে কখন বলেছে কাপড়ের কথা? তখনই আকাশের ফোনটা বেজে উঠল। বস নামে সেভ করা নাম্বারটা। আকাশ সেটা জলদি রিসিভ করলো। কোথায় এখন? বাড়িতে। মানে এত জলদি আপনি ঢাকা গেলেন কি করে? আরে পাগলি, আমি কি বলেছি আমি ঢাকাতে? আমি তোমার আশেপাশে আছি, খুলনাতেই আছি আমি। তো আম্মু কি বলল? কথা হয়েছে তার সাথে? হুম। আচ্ছা, আপনার এই বাড়িটা কোথায় বলেন তো? যেদিন নিয়ে আসবো সেদিন দেখো। তখন মিশি হলো আকাশের রুমে। ঠিক লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে? আয়শা এগুলো সব শুনছে। তোর লজ্জা করে না এভাবে নক না করে কারো রুমে ঢুকতে? একটার মা হয়েছিস কিন্তু বুদ্ধিটা আর হলো না। মিশু একটা প্যান্ট ও একটা টি শার্ট আকাশের দিকে ছুঁড়ে মারলো আর রেগে চলে গেল। কে ছিল মেয়েটা? আর কি সব বলছিল? কেমন ভাবে দাঁড়িয়ে আছেন? এই ভিডিও কল করেন, দেখবো আমি। মাইশার এমন কথা শুনে আকাশ তো অবাক। তখন কল কেটে গেল আর ভিডিও কল দিতে লাগলো মাইশা। আকাশ কি করবে ভেবে পাচ্ছে না। এমন অবস্থায় ভিডিও কলে ভাবতে ভাবতে কলটা কেটে গেল। আকাশ একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যাব, বিপদ কেটেছে। মনে মনে বলতেই আবার মাইশার কল এলো। আবার আকাশ রিসিভ করে শুধু মুখটাই দেখাচ্ছে। মাইশা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। দেখেছো? না, শুধু মুখ কেন দেখাচ্ছেন? ফোনটা একটু দূরে সরান। এটা কিন্তু তোমার কথাই করছি, যা হবে তার জন্য দায়ী তুমি। বলে ক্যামেরা ভালো করে ধরলো। মাইশা দেখে আকাশ খালি গায়ে দাঁড়িয়ে আছে, মাত্র গোসল করে এসছে। আর বেশি গভীরে না যাই, এটা দেখে মাইশার চোখ বড় বড় হয়ে যায় আর সাথে সাথে ও কলটা কেটে দেয়। মাইশা ফোনটায় বিছানায় রেখে নখ কামড়াতে লাগে। আকাশ মাইশার এমন অবস্থা দেখে হেসে দেয়। এভাবে সে দিনটা কেটে যায়। পরের দিন রনি আর জয়কে বাস স্ট্যান্ডে নিতে আসে আকাশ। ওরা বাস থেকে নেমে আকাশকে দেখে হাত উঁচু করে। আকাশ তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে। একটা রেস্টুরেন্টে এরা বসে আছে। জয় খাচ্ছে আর রনি আকাশের দিকে তাকিয়ে আছে। বল কি হয়েছে, যার জন্য দ্রুত এখানে আসতে বললি? জয় খেতে খেতে বলে। হ্যাঁ, এটাও আমার প্রশ্ন ছিল। কিছু তো একটা গড়বড় আছে। আমাদের কোম্পানিতে সমস্যাটা খুঁজে বের করতে হবে, সাথে সেটার সমাধানও। কি হয়েছে কোম্পানিতে? ভালো করে জানি না, তবে কেউ একজন আছে যে আমার কর্মচারীদের মেরেছে। তারা হসপিটালে ভর্তি। আচ্ছা সমস্যা নেই, খবর পেয়ে যাব। কিন্তু বড় কথা, তুই এটা কি করে জানলি যে কোম্পানি নেই? সমস্যা? আম্মুকে কেউ একজন বলছিল। আর আমুকে কই পাইলি? আমি এখন বাড়িতেই আছি। তারপর সবকিছু খুলে বলল কি করে কি হলো। আমাদের সাথে দেখা করিয়ে দিবি কখন? জলদি দিব, এই ঝামেলাটা শেষ হোক। ওকে। তোদের থাকার ব্যবস্থা হোটেলে করে দিয়েছি। সমস্যা নেই, আমি সব খবর নিচ্ছি, চিন্তা করিস না। আচ্ছা, তোদের কর্মচারীরা কোনো জায়গায় ভর্তি আছে? আকাশ বাড়িতে আসলো। জাহানারা বেগম সোফায় বসে আছে। কোথায় গিয়েছিলি? বাইরে গেছিলাম ঘুরতে। বাইরে কোথায় গেছিলি একা একা? একদম একা বের হবি না। হুম। মুখের জঞ্জাল পরিষ্কার করে ফেল, ভালো লাগবে। এটা শুনে তেমন কিছু বুঝতে পারলাম না, তাই মুখে হাত দিয়ে গোফ দাঁড়িয়ে লম্বা হয়ে আছে এইটার কথা বলছে। আম্মু, চিন্তা করো না, এটার দায়িত্ব আমি নিলাম। আমার পরিচিতি একটা সেলুন আছে। আমি মনে মনে বললাম, নেই, এবার হয়ে গেল। কি হয়েছে আম্মু, এমন লাগছে কেন তোমাকে? না, এমনি রাতে ঘুম হয়নি, মাথাটা ভার হয়ে আছে। সমস্যা নেই, আমি ঠিক হয়ে যাব। বলে উঠতে গেলে পড়ে যেতে লাগে। চোখের সামনে সব কালো হয়ে আসছে। আকাশ জলদি তার মাকে ধরে ফেলে। আম্মু ঠিক আছো তো? উঠতে হবে না, এখানে শুয়ে থাকো। না, অফিসে যেতে হবে, একটা ডিল আছে আজকে। তোর মামা থাকলে সেই যেত, কিন্তু ও এখন নেই। আমাকে যেতে হবে বলে আবার উঠতে লাগে। বলে আবার উঠতে লাগে। আকাশ উঠতে মানা করে।
তোমার জায়গায় আমি চলে যাচ্ছি। না তুই? কোনো কথা না। মামি, আম্মুকে রুমে নিয়ে যাও। মিতু আকাশকে তাদের বাড়ির পাশে একটা সেলুনে নিয়ে গেল। আকাশের চুলদারি সব কাটতে লাগলো। সাদা টি শার্টের উপর লাল রঙের স্যুট, পরনে কালো প্যান্ট, পায়ে শু, চুলগুলো স্টাইল করে উপরের দিকে করা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে একটা সানগ্লাস পরে পেছনে ঘুরে তাকালো। ও ভাই, মারাত্মক লাগছে তোকে। আকাশ তার মায়ের কাছ থেকে সবকিছু জেনে বুঝে নিল কি করতে হবে। আকাশ তার মায়ের কাছ থেকে এটা জানতে পারে যে আজকে ডিলটা এখানকার এমপি মিলন খন্দকারের সাথে। আকাশ মনে মনে, আমিও ভালো কথায়। আচ্ছা। আকাশ বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আকাশ গাড়ির কাছে গিয়ে দেখে তার বয়সী একজন ড্রাইভারের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আকাশ যেতেই ছেলেটা দরজা খুলে দেয়। আকাশ ভিতরে গিয়ে বসলো। গাড়িটা বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। জাহানারা বেগম তার জানালা দিয়ে দেখছে। অনেক বড় পরীক্ষা আসবে তোর, দোয়া করি সফল হয়ে ফিরে আসবি। আকাশ গাড়ির সাইড গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নাম কি তোর? স্যার আমাকে বলেছেন। তোকেই বলছি। কি নাম তোর? আমার নাম সাজ্জাদুল ইসলাম। কতদিন ধরে এই কাজ করিস? সরি, আমি আজকে প্রথম। আমার বাবা আপনাদের ড্রাইভার, সে একটু অসুস্থ, তা আমি এলাম আজকে। তা তুই কি করিস? বিএ কমপ্লিট করে বসে আছি একটা চাকরির আশায়। বারে ভাই, তুই তো আমার থেকেও শিক্ষিত। সাজ্জাদুল একটু হেসে বলে, কি যে বলেন না স্যার। প্রথমে আমাকে স্যার বলা বন্ধ কর। আমার নাম আকাশ, এটা বলে ডাকবি। কি সব বলছেন? আমি কোথায় আর আপনি কোথায়? এক সময় তোর থেকেও খারাপ অবস্থা ছিল আমার, আর আমি এসব বড় লোক ছোট লোক মানি না। সব মানুষ সমান আমার কাছে, তাই যা বললাম তাই করবি। আচ্ছা সরি আকাশ। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি বিশাল একটা বিল্ডিং এর সামনে গাড়িটা দাঁড়ালো। কয়েকটা ছেলে আসলো আকাশকে স্বাগতম জানানোর জন্য। আম্মু ম্যানেজারকে ফোনে সব বলে দিয়েছে যে অফিসে তার ছেলে যাচ্ছে আর সে অসুস্থ। ম্যানেজার এসে দরজা খুলে দিল। আকাশ সেটা থেকে বেরিয়ে দাঁড়ালো। স্বাগতম ছোট স্যার, আমি ম্যানেজার তুহিল মোল্লা। বলে ফুলের তোড়া এগিয়ে দিল আকাশের দিকে। একে একে আরো কয়েকজন এসে ফুলের তোড়া দিল। সবাই এখনকার বড় বড় কর্মী। আকাশ ফুলগুলো ম্যানেজারকে ধরিয়ে দিল। চোখের সানগ্লাসটা খুলে একবার ভালো করে দেখলো বিল্ডিংটাকে। আকাশ ভিতরে যাচ্ছে এমন সময় কিছু একটা ভেবে পিছনে ফিরে সাজ্জাদুলের দিকে তাকায়। সে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। ওই সাজ্জাদুল, এইদিকে আয়। আমি? আরে ইয়ার। বলে আকাশ সাজ্জাদুলের কাছে গিয়ে ওর হাত ধরে অফিসের ভিতরে নিয়ে যাচ্ছে। সাজ্জাদুল কিছু বুঝতে পারছে না, সাথে আকাশের সাথে থাকা লোকেরাও। আজ থেকে তুই বেকার না, ওকে? আমি থাকতে আমার বন্ধু বেকার থাকবে, এটা তো হতে পারে না। আকাশ ম্যানেজারকে বলে, ম্যানেজার সাহেব, আজ থেকে এখানকার সিইও ওর পি এ আমার সাথে থাকবে। এখন পরে যে আসবে তার সাথে একটা এগ্রিমেন্ট তৈরি করেন। আচ্ছা। এবার খুশি তো? সাজ্জাদুলের চোখে পানি। আকাশ ওকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। মিলন রেগে, একটা বাচ্চা ছেলের সাথে ডিল করতে হবে আমাকে? স্যার, বড়দের মাঝে ছোটরা আসবে কেন? এটা তো চিটিং। হয়তো মরিচটি ছোট কিন্তু ঝাল বেশি। স্যারের বাচ্চা। মিলনের বাবা চেয়ারে বসে আছে, একটা মেয়ে তাকে কিছু খাওয়াচ্ছে। ওকে ধরে শোয়া আর গলাটা কেটে দে। মিলন খন্দকার ফোনটা নিয়ে কাউকে কল করলো। ম্যাম, ছোট সাহেব আজকে এসে একজনকে কাজে রেখে দিয়েছে। ফোনে সব কিছু বলল। আমি জানি ও কেমন, যা বলেছে সেটা করো। আকাশ তার কেবিনে বসে আছে, যেখানে তার মা বসতো। সামনে সোফায় বসে আছে সাজ্জাদুল, মন খারাপ করে। আকাশ সেটা দেখে হাসছে। তখন আকাশের ফোনটা বেজে উঠল। মনে পড়লো তাহলে আমার কথা? না। তাহলে আর কালকে সারা রাত ঘুমাওনি কেন? মাইশা বিছানায় বসেছিল, এইটা শুনে উঠে দাঁড়িয়ে রুমের এদিক ওদিক তাকাতে লাগলো। মানে আপনি কি করে জানলেন? ম্যাজিক, এখন তুমি দাঁড়িয়ে আছো তাই না? কি করে? মাইশা নিজের জামা কাপড় ঠিক করতে করতে বলল, বললাম তো ম্যাজিক। আর এখন বাই, অফিসে আছি, কাজ করতে হবে। বাই। ফোনটা টেবিলের উপর রেখে দিল, মিটিং এর ফাইলটা বের করে। ওই সাজ্জাদুল, এখানে আয়। এটা দেখ তো কিছু বুঝিস কিনা। সাজ্জাদুল এসে ভালো করে দেখলো আর বলল, এটা তো জমির পেপার। মিলন খন্দকার মানে
আমাদের এমপিকে দিয়ে দিচ্ছে ম্যাডাম। ও আকাশ ম্যানেজারকে ডেকে পাঠালো। ম্যানেজার সাহেব, আমরা এই চান্দুটাকে জমি কেন দিচ্ছি? এইটা শুনে ম্যানেজার একটু অবাক হলো, সাথে একটু ভয়ও পেল। এটা ডিল এজন্য। এমন কিছু বলেন যা আমার মাথায় ঢুকবে। এই জমিটা দিলে সে আমাদের 6টা জমি ফেরত দিবে। কেন, আমার কি এই জমিটা দখল করে রেখেছিলাম? আর ও কেন ওর নিজের জমি আমাদের দিতে যাবে? এ মানে ছোট সাহেব, এত এ মানে না করে কি হয়েছে সবকিছু খুলে বলেন তো। যদি আমাকে অন্য কিছু জানতে হয় তখন আপনার খবর ভালো হবে না কিন্তু। এটা শুনে ম্যানেজার একটু ভয় পেল, কারণ সে জানে আকাশ কেমন, কোথায় ছিল, কি করত। ম্যানেজার এবার সবকিছু খুলে বলল। মিলনের জমি দখল করা, মামাকে মারা, এতিমখানা সব লোকদের মারা, আরো অনেক কিছু। আকাশ এইটা শুনে ঠান্ডা হয়ে বসে আছে। অন্যদিকে সাজ্জাতুল এইটা শুনে রাগে ফোঁস করছে। এটা দেখে আকাশ অবাক হয়। ম্যানেজারকে আকাশ যেতে বলে। নে পানি খা। আপনি কি করে এত ঠান্ডা হয়ে বসে আছেন? আরে সে তো আপনার বাবার স্বপ্ন ভেঙে দিচ্ছে। কিছু কিছু কাজে মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। কি বুঝলি না তো? পরে বুঝবি। এখন তোকে একটা কাজ দিচ্ছি, এটার মতো দেখতে নকল একটা পেপার বানাতে পারবি? সাজ্জাতুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছু সময় পরে মিলন, তার সাথে আরো কয়েকজন আসলো। মিলন খন্দকার, তার সাথে স্যার ও তার কিছু লোক অফিসের মধ্যে প্রবেশ করলো। ম্যানেজার তার সামনে চলে গেলেন। ভালো আছেন তো স্যার? সে কোথায়? ছোট স্যার তো তার কেবিনে। আসেন আমার সাথে। মিলন একটা রাগী মোডে যাচ্ছে ম্যানেজারের সাথে। হ্যাঁ বল। তোদের কোম্পানির বড় শত্রু হচ্ছে এখানকার এমপি মিলন খন্দকার, তাই তো? তখন আকাশ তার ল্যাপটপে সিসি ক্যামেরায় দেখলো ম্যানেজার কয়েকজনকে সাথে করে আনছে। এটা মিলন খন্দকার, এখানকার বাজে এমপি। বলতে বলতে রুমে আসলো ওরা। আসুন স্যার আসুন, উনি আমাদের ছোট স্যার। আরে স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। গিয়ে মিলনকে জড়িয়ে ধরলো। এইটা দেখে সাজ্জাতুল সহ ম্যানেজারও অবাক। মিলন এখানে কি করবে সেটা ভেবে পাচ্ছে না। আকাশ তার সাথে এমন ব্যবহার করছে যে তারা বহুকাল ধরে একে অপরকে চিনে। আরে স্যার বসুন, দাঁড়িয়ে কেন আছেন? আপনার অফিসই মনে করেন। এটা শুনে মিলন হেসে দেয়। স্যার, একে আমার পছন্দ হয়েছে। স্যার চা নাকি কফি? কফি। আকাশ ম্যানেজারকে ইশারা করলো আনতে। ম্যানেজার কফি আনলো, কিন্তু এক কাপ। কাপটা মিলন যেই না নিতে যাবে তার আগেই একটা হাত এসে সেই কফিটা নিয়ে নেয়। এইটা দেখে মিলনের চোখ বড় বড় হয়ে গেছে। আকাশ কফিটা খাচ্ছে। কফিটা অনেক সুন্দর হয়েছে। মিলন আকাশের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ও লে বাবু, তা কফি খাবে? আকাশের হাসিটা পাল্টে রাগী মোড়ে চলে আসলো। টেবিলের উপর থাকা ডিলের কাগজটা হাতে নেয়, আর সেটা মিলনের সামনে ধরে ছিঁড়ে ফেলে। এটা দেখে মিলন আরো রেগে যায়। আর মিলনের একটা লোক গিয়ে আকাশের স্যুটের কলার ধরে, আর অমনি ঢিসুম লোকটা হাওয়ায় ভাসছে। আর আকাশ তার কলারটা ঠিক করেছে। এটা দেখে স্যার বলে, তুফান। মিলন স্যারের দিকে তাকায়। মিলন আরো 2টা লোক যায় আকাশকে মারতে। আকাশ ওদের দুটোকে হাওয়ায় ভাসিয়ে দেয়। এটা দেখে মিলনের ডান হাত জোরে চিৎকার করে ওঠে। আকাশ উড়ে গিয়ে তার গালে একটা চর বসিয়ে দেয়। এটা দেখে স্যার হাতে তালি দিচ্ছে। মিলনের সব লোকেরা মাটিতে পড়ে আছে। আকাশ তার হাত মুচড়াতে মিলনের পাশে টেবিলের উপর বসলো। আমি আমার মায়ের মতো না যে ছেড়ে দিব, ডাইরেক্ট ভেঙে দিব। তোর ভাগ্য ভালো যে তুই এখনো ভালো আছিস, কিন্তু বেশি দিন থাকবি না। ব্যাস। আমার বাবার স্বপ্ন পূরণ হতে কে বাধা দেয়? আমিও একটু দেখতে চাই। মিলন কিছু বলছে না, আকাশের দিকে তাকিয়ে শুধু ফোঁস করছে। আকাশ কফিটি হাতে নিয়ে আবার চুমুক দিল। ম্যানেজার সাহেব দরজার পেছনে লুকিয়েছিল, তিনি আকাশের ডাকে বেরিয়ে এলেন। আবর্জনাগুলোকে বাইরে ফেলে আসুন। এটা শুনে রাগে মিলন উঠে দাঁড়ালো। যে চেয়ারে বসেছিল সেটা পড়ে গেল ফ্লোরে। আরে স্যার, বয়স হয়েছে, তার রাগটা এবার কমান, না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আশা করি আমার পরিবার থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। যারা আর বর্ষা একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, হাতে ব্যাগ নিয়ে কাউকে ফোন করছে। আপনি কোথায়? তখন মাইশা আর মিলি এলো ওদের কাছে। বর্ষা মাইশাকে দেখে জড়িয়ে ধরলো। মাইশা দেখে যারা কাউকে ঝাড়ি দিচ্ছে ফোনে। সবাই যারার দিকে তাকিয়ে আছে। যারা কথা বলতে বলতে এদের দিকে খেয়াল করে দেখে এই অবস্থা।
যারা কলটা কেটে দিয়ে মাইশাকে জড়িয়ে ধরে। কেমন আছিস আমার পেটনিটা? ভালো আছি, কিন্তু মনে হচ্ছে তুই ভালো নেই। আরে নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। মাইশা অবাক হয়। কি? কে? মানে কার সাথে? বর্ষার বাচ্চা, তোর খবর আছে? আরে মিথ্যা কি বলছি আমি, এটা তো সত্য যে যাকে আগে ঘৃণা করতো তাকেই এখন। হইছে, একই সময় বাড়িতে চল, সেখানে গিয়ে সব কথা হবে। মিলনের রাগে সারা শরীর কাঁপছে। একটা বাচ্চা ছেলে, সাধারণ একটা ছেলের কাছে তোদের মতো দাম্মা ছেলেরা পারলি না? এর থেকে ভালো বাড়ি গিয়ে শাড়ি পরে বসে থাক, সালা হারামির দল। স্যার বাচ্চা ছেলে তো কি হয়েছে, গায়ে জোর আছে অনেক। বলে তার গাল থেকে হাত সরায়। সবুজের গালে 4 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। এত সহজে ওকে ছেড়ে দিব না, ব্যাটাকে আমার আসল রূপটা দেখাতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আকাশ মাইশাকে একটা কলও করেনি। সবার সাথে গল্প করছে আর ফোনটা বারবার দেখছে। সন্ধ্যার পরে আকাশ অফিস থেকে বাড়ি এলো। জাহানারা বেগম সোফায় বসেছিল। সে জানে আকাশ কি কি করেছে অফিসে। ম্যানেজার সাহেব তাকে সবকিছু জানিয়েছেন। কেমন কাটলো আজকের অফিস? অনেক ভালো, তবে একটু ক্লান্ত হয়ে গেছি। জীবনের প্রথম অফিস বলে কথা। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আকাশ তার আম্মুকে ধরে বসালো। এখন কেমন আছো? রুম থেকে বের হইছো কেন? তুমি অসুস্থ, এটা কি ভুলে গেছো? আমি একদম ঠিক আছি। আকাশ তার আম্মুর সাথে কথা বলে রুমে যাচ্ছিল, তখন পিছনে ফিরে বল, আম্মু একটা ল্যাপটপ লাগতো, একটু কাজ করতে হবে। তুই রুমে যা, আমি পাঠাচ্ছি। রাতে আকাশ ল্যাপটপে মিলন খন্দকার সম্পর্কে ডাটা কানেক্ট করতে লাগলো। পরের দিন মিলনের কাছে একটা কল আসে, আর সেটা শুনে সে ফোনে আছাড় মেরে ভেঙে ফেলে। পরের দিন মিলনের কাছে একটা কল আসে, আর সেটা শুনে সে ফোন আছাড় মেরে ভেঙে ফেলে। কলটা মিলনের একজন লোক করেছিল। মিলনের কয়েকজনকে পাঠিয়েছিল আকাশে ব্যাগ। করেছিস তুই, শীঘ্রই তোর ডানা কাটতে হবে। আকাশ, রনি, জয় আর সাজ্জাদুল এসেছে মিলনের দখল করা জমির কাছে, যেটা কিনা চৌধুরী গ্রুপের। ওরা জমির সামনে দাঁড়িয়ে আছে। সেখানে একটা সামনে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে লাগে 3 জন। ওখানে থাকা মিলন খন্দকারের লোকেরা এদের দিকে এগিয়ে আসে, আর ওরা আকাশকেও চেনে না। রনি লোকটার কথা শুনে তার কাছে গেল, আর দিকে তাকিয়ে একটু হেসে দিল এক থাপ্পড়। এখনো কিছু করিনি, তবে এবার করব। ওই লোকটাকে মার খেতে দেখে আরো কয়েকজন চলে আসে। মোবাইল বেজে উঠল মিলন ডান হাত সবুজের। সে মোবাইলটা মিলনের কাছে দেয়। এটা বলতেই জয় ঘুষি মেরে দেয় লোকটাকে। ফলে ফোন মাটিতে পড়ে যায়। কে মেরেছে তোদের? কারা ওরা? এই এই কথা বল। কিছুক্ষণ পর আবার কল আসলো। যে ফোন করেছে সেও একই কথা বলছে, আর কে বা কারাই সব করছে সেটা বলার আগেই কলটা কেটে যাচ্ছে। পরের দিন চৌধুরী গ্রুপের সব জমি থেকে মিলন খন্দকারের নাম উঠে গেছে। সেখানে চৌধুরী গ্রুপের নামের সাইনবোর্ড। মিলন খন্দকার এটা জানার পর আরো রেগে গেল, আর এটাও জানতে পেরেছে এর পেছনে জাহানারা বেগমের ছেলের হাত রয়েছে। মিলন কিছুটা একটা ভেবে হেসে উঠল। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এইদিকে মাইশার সময় কাটছে না। আজ 3 দিন হলো আকাশের কোনো খোঁজ নেই। সেই 2 দিন আগে রাতে একটা ছোট মেসেজ পাঠিয়েছে। যে কয়দিন ব্যস্ত থাকবো, একটু বেশি কাজ পড়ে গেছে, সময় হলে আমি তোমাকে কল দিব। ভালো থেকো, লাভ ইউ। ব্যাস এটুকুই। মাইশা বারবার আকাশকে কল করে যাচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ। তাই মন খারাপ করে ছাদে বসে আছে। কিরে, তোকে এমন কেন দেখাচ্ছে? কই না তো, এমনি। বলবি নাকি অন্য পদ্ধতি ব্যবহার করব? মাইশা জারার দিকে তাকালো। 2 দিন ধরে কল করেই যাচ্ছি, কিন্তু তার ফোনটা তিনি বন্ধ করে রাখছেন। এদিকে আমার হাল তো বেহাল হয়ে যাচ্ছে। ও এই কথা, আমাকে আগে বলবি না? ওরা একটু ব্যস্ত আছে, আর সময় হলে ঠিক ফোন করবে। কি এমন কাজ যে একটুও সময় পাচ্ছি না? তোর কি রনি ভাইয়ের সাথে কথা হয়েছে? যারা মাইশাকে বলে দিয়েছে যে সে আর রনি একে অপরকে ভালোবাসে। একটু হয়েছিল, বলল যে জলদি তোদের কাজ শেষ হয়ে যাবে। আকাশ তার রুমে বসে ল্যাপটপে কাজ করছে।
তখন জাহানারা বেগম তার রুমে এলো। আকাশ ল্যাপটপ বন্ধ করে তার আম্মির দিকে তাকালো। শুনলাম তুই নাকি এমপি থেকে জমিগুলো ফিরিয়ে আনছিস। আকাশ একটু হাসলো। একটু সাবধানে থাকিস, মিলন খদ্দকার লোক ভালো না। আকাশ উঠে আম্মুর কাছে গিয়ে তার হাতটা ধরে বলল, তোমার দোয়া আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি শুধুমাত্র যে যেমন তার সাথে তেমনটাই করেছি। আর তুমি এটা নিয়ে না ভেবে আব্বুর স্বপ্নের কথা ভাবো। ও হ্যাঁ, কালকে রেজিস্টার অফিসে যেতে হবে আমাকে, এতিমখানার সব কাজ মেটাতে। আমিও আসবো তোমার সাথে। এটা আমি সামলে নেব, তুই অফিসে যা। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আকাশ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এবার মায়েশার কথা মনে পড়তে সে মোবাইলটা হাতে নেয়, কিন্তু দেখে এটা তো জয়ের ফোন। ভুল করে হয়তো পাল্টে গেছে কখন। ওদিকে রনি খাবার খাচ্ছে, তখন জয় রনির কাছে এসে বলে, আকাশের ফোন আমার কাছে করো। যা যা, তো ডিস্টার্ব করিস না, কালকে দিয়ে দিস। কিন্তু আমার ফোন। যা, মাথা গরম আছে কিন্তু, শান্তি মতো দেখতে দে। জয় টিভির দিকে তাকিয়ে দেখে রনি সিরিয়াল দেখছে। জয় একটু হেসে চলে গেল। পরদিন চৌধুরী বাড়ি থেকে দুটো গাড়ি বেরিয়ে দুই দিকে গেল। সাজ্জাদুল গাড়ি চালাচ্ছে আর পেছনে জাহানারা বেগম বসে আছে। অন্যদিকে আকাশ নিজেই গাড়ি চালাচ্ছে। সাজাতুল, সবটা কিন্তু তোর দায়িত্ব। আকাশের কানে ব্লুটুথ, সাজ্জাদের কানেও ব্লুটুথ। তুমি কোনো চিন্তা করবে না। ড্রাইভারের এমন কথা শুনে জাহানারা বেগম বলে ওঠে, সাজ্জাদুল তুই? জি ম্যাডাম, আপনার সুরক্ষার দায়িত্ব আমার দায়িত্ব। কিন্তু তোর কাজ তো অফিসে। আজকে আপনাকে সুরক্ষা করাই আমার কাজ। হঠাৎ পেছনে একটা বড় ট্রাক অনেক দ্রুত এদের দিকে আসতে থাকে। যারা আর বর্ষা ঘুমিয়ে আছে। আয়শা যারাকে ধরে ঝাঁকাতে লাগলো। এই ওঠ, ওঠ না। এত সকালে আবার কি হলো তোর? মিশনে যাব, উঠে তৈরি হয়ে নে। যারা এবার চোখ মেলে দেখে মাইশা একেবারে তৈরি হয়ে আছে কোথাও যাওয়ার জন্য। এভাবে বর্ষাকে ও উঠালো আর দুজনকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। তিনজনের ঘাড়ে 3টা ব্যাগ। আরে পাগলি, এত বড় শহরে ওদের খুঁজবো কোথায়? এটা বলতেই মাইশা আর বর্ষা যারার দিকে চোখ বড় বড় করে তাকায় আর একটা শয়তানি হাসি দেয়। আকাশ অফিসে বসে তার চেয়ারে বসে আছে। তার সামনে রনি আর জয় বসে আছে। কি করব কিছুই তো মাথায় আসছে না। আরে চিন্তা করিস না, আমরা আছি তো, সব সামলে নিব। তখন জয়ের ফোনে একটা মেসেজ আসলো। সে মোবাইলটা বের করে মেসেজটা দেখলো। আকাশ, আম্মু। এটা শুনে ওরা দুজন জয়ের দিকে তাকালো। কি হয়েছে আম্মুর? তোকে এমন দেখাচ্ছে কেন? রনি জলদি করে জয়ের হাত থেকে ফোনটা নেয়। আকাশ রনির দিকে তাকিয়ে আছে। ওই এমপি আম্মুর ক্ষতি করার জন্য লোক পাঠিয়েছে। ওদের প্ল্যান রোড অ্যাক্সিডেন্ট। এটা শুনে আকাশ ভয় পেয়ে যায়। জলদি সাজ্জাতুলের সাথে কন্টাক্ট করতে চায়, কিন্তু সাজ্জাতুল কোনো সাড়া দিচ্ছে না। এতে আকাশের মাথা খারাপ হতে থাকে টেনশনে। আম্মুকে কল করে, কিন্তু সেটাও রিসিভ করছে না। আম্মুর মোবাইলটা রাস্তায় পড়ে আছে। পড়ে যাওয়ার কারণে স্ক্রিনটা হালকা ভেঙে গেছে। ফোনটা বেঁধে যাচ্ছে, কিন্তু ধরার কেউ নেই। হঠাৎ একটা পুরুষ হাত মোবাইলটা তুলে আর সেটা বন্ধ করে নিজের পকেটে ভরে রাখে। আকাশ এবার কল দিলে মোবাইল বন্ধ দেখায়। আকাশ, রনি আর জয় অফিস থেকে জলদি ছুটে বের হয়ে যায়। মাহিম আকাশকে এখানে দেখে অবাক হয়, কারণ আকাশ তার সামনে গিয়ে আরো দুটি ছেলের সাথে ছুটে বেরিয়ে গেল। মাহিম মাইশার দুলাভাই, ওই এখানেই কাজ করে। আজই জয়েন দিল। কয়দিন ছুটিতে ছিল সে। আকাশকে এখানে দেখে সে বিশ্বাস করতে পারল না। ভাবছে হয়তো চোখের ভুল। তার উপর আগের মতো লম্বা চুল দাড়ি নেই। আকাশ গাড়ি নিয়ে বাড়িতে চলে গেল। সাথে রনি আর জয়ও আছে। সে দেখলো তার মা যে গাড়িটাতে করে বেরিয়েছিল সেটা এখানেই আছে, তবে গাড়িটার অনেক জায়গায় ভেঙে গেছে। পিছনের কাজ ভেঙে গেছে, তার উপর বাড়িতে বুলেটের স্পট। এটা দেখে আকাশের মনে আরো ভয় বেড়ে যায়। আকাশ গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায় বাড়ির ভিতর। দেখে তার মায়ের মতো শাড়ি পরে কেউ বসে আছে। আকাশ তার মুখ দেখতে পাচ্ছে না। আম্মু। তখন সেই ছেলেটি পিছনে ফিরে আকাশ দেখে এটা তারই মা, তবে কপালে একটু কেটে গেছে। এটা দেখে আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেউ একজন তার মায়ের কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করছে তুলা দিয়ে। সেই মেয়েটি আকাশের দিকে উঁকি মেরে তাকালো। আকাশও সেই মেয়েটিকে দেখে অবাক, কারণ সেটা আর কেউ নয়, মাইশা।
মাইশারও সেম অবস্থা। তার উপর আকাশকে আগের থেকে এখন ভদ্র ভদ্র লাগে। তবে এখানে আকাশ মাইশাকে না চেনার ভান করে আর তার মায়ের কাছে চলে গেল। আম্মু কি হয়েছিল? চোট কি করে পেলে? কিছুক্ষণ আগে সাজ্জাতুল দেখে একটা বড় ট্রাক সামনের দিক থেকে দ্রুত এগিয়ে আসছে এদের দিকে তাক করে। এটা দেখে সে গাড়িটা স্লো করে পিছনে ঘোরাতে গেলে দেখে পিছন থেকেও একটা বড় ট্রাক আসছে। ম্যাম, সাবধানে বসুন। ওয়েট, আমি পুলিশকে কল করছি। হঠাৎ সাজ্জাতুলের গাড়িটা একটু জোরে চালিয়ে সামনে থাকা গলিতে গাড়িটা ঢুকিয়ে দেয়। এতে ধাক্কা লেগে আম্মুর হাত থেকে ফোনটা গাড়ির বাইরে ছটকে যায়। আশেপাশে আরো কয়েকটা গাড়ি তাদের ফলো করছে। গুন্ডাদের মধ্যে একজন পিস্তল বের করে গুলি করে। আম্মুদের গাড়ির পেছনের কাছে লাগা সেটা ভেঙে যায়। ভাঙা কাচের একটি টুকরো আম্মুর কপালে লাগায়, সেখান থেকে রক্ত বের হচ্ছে। সাজ্জাতুল গাড়িটা একটু জোরে চালিয়ে একটা বাজারে নিয়ে আসে আর গাড়িটা থামায়। ম্যাম, আপনি গাড়ি থেকে নামুন। আম্মু কিছু বুঝতে পারছে না কি করবে। সাজ্জাতুল এমন কেন বলছে। ম্যাম প্লিজ আপনি গাড়ি থেকে নামুন, প্লিজ। আরে নামুন বলছি। আম্মু নেমে দাঁড়ালো। সরি ম্যাম, আপনাকে নামিয়ে দেওয়ার জন্য, জোর গলায় কথা বলার জন্য। যারা আমাদের উপর আক্রমণ করেছে ওরা কেউ এখানকার না, আমি দেখেই বুঝে গেছি। ওরা আপনাকে চিনে না, শুধু এই গাড়িটাকেই চিনে। আমি শিওর আপনি এখানে ভালো থাকবেন। কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। বলে গাড়ি নিয়ে চলে গেল। আবার এটা শুনে আম্মু অবাক হয়। অনেক ভাগ্যবান মনে করেছে নিজেকে যে তার আশেপাশে এত ভালো মানুষ, কিন্তু ওরা যদি ওকে ধরে ফেলে তখন? আম্মুর কাছে না আছে ফোন, না আছে টাকা, কি করে কাউকে খবর দিবে? এদিকে তার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। ওই বাজারে মাইশা, যারা আর বর্ষা ছিল, যারা বারবার রনিকে কল করছে কিন্তু তার মোবাইল বন্ধ। হঠাৎ তাদের চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা একটা মহিলার দিকে। তার কপাল কেটে গেছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। মাইশা এইটা দেখে ছুটে যায় তার কাছে। আন্টি কি হয়েছে আপনার? কি করে কাটলো? রক্ত বের হচ্ছে তো। চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। নিয়ে যেতেই যখন চাচ্ছ তখন আমাকে বাড়িতে নিয়ে যাও। অটোটা চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালো। মাইশা অটো থেকে বের হয়ে বলে, আন্টি আমরা হয়তো ভুল ঠিকানায় এসেছি। এইটা চৌধুরী বাড়ি। আমার অনেক স্বপ্ন এই বাড়ির ভিতরে যাওয়ার। আম্মু অটো থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগলো। এটা দেখে মাইশা আম্মুকে থামাতে যায়, তখনই দরজা খুলে গার্ডরা এসে পড়ে। ম্যাম, কি হয়েছে আপনার? আম্মু কিছু একটা বলল, ওদের সাথে সাথে এক গাড়ি গার্ড কোথাও গেল। এটা দেখে মাইশা সহ সবাই অবাক। আম্মু ভিতরে চলে যাচ্ছে, মাইশা সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ আম্মু পিছন ফিরে এসে বলল, নিজের স্বপ্নকে কি স্বপ্নই করে রাখবা নাকি সেটা পূরণ করবা? এটা শুনে মাইশা আম্মুর দিকে তাকায়। চলে এসো। সাজ্জাদুল কই? ওর কোনো খোঁজ নেই, শুধু গাড়িটাই পাওয়া গেছে। আকাশের অনেক রাগ হচ্ছে, যেটা সে প্রকাশ করতে পারছে না। জয়, রনি তোরা এখানে থাক, আমি একটু আসছি। বলে সে বেরিয়ে গেল। যারা রনির পাশে এসে দাঁড়ালো একটা রাগী লোক নিয়ে। সাজ্জাতুলকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সারা মুখে রক্ত লেগে আছে। কয়েকজন মিলে মারছে তাকে, অবস্থা অনেক খারাপ। আর তবুও মুখে হাসি, বিজয়ের হাসি। আবে তুই কে রে? এত করছিস তারপরও হাসছিস? সাজ্জাতুল কিছু বলে না। আমি ইমপ্রেস তোর সততা দেখে। অন্ধকার থেকে আলো এসে বলে, এটা সরকার, আকাশদের বড় শত্রু। তোকে মেরে আমার কোনো লাভ নেই। আমি অনেক আগে থেকেই চাইতাম আকাশকে মারতে, কারণ অনেক ক্ষতি করেছে ও আমার। তবে ভাবিনি যে ওকে মারার জন্য এত টাকা পাবো। এটা দেখে রাগে আব্বে তোর এই বিশ্রী হাসি কেন? একটা পিস্তল বের করে সাজ্জাতুলের দিকে তাক করে গুলি। হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে আকাশ দাঁড়িয়ে পায়চারি করছে, সারা শরীরে তার রক্ত লাগানো। আকাশের চোখে মুখে অনুশোচনার ছাপ, চোখ দুটি লাল হয়ে আছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছে সে। তার জন্য একটা প্রাণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাড়ির কেউ জানে না আকাশ কোথায় আছে। কিছুক্ষণ আগে সরকার যখন সাজ্জাতুলকে গুলি করতে যাবে, ঠিক তখনই সরকারের গায়ের উপর কেউ উড়ে এসে পড়ে। এর ফলে হাত থেকে পিস্তলটা ছটকে যায়। হাতে একটা রড নিয়ে সামনে আসে আকাশ। আকাশ সাজ্জাতুলের ফোন ট্র্যাকিং করে এই লোকেশনটা পেয়েছে। সাজ্জাতুলের অবস্থা দেখে আকাশের কলিজা কেঁপে ওঠে। জলদি আকাশ সাজ্জাতুলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এরপরেও সে আকাশের দিকে তাকিয়ে একটা শান্তির হাসি দেয়। সরকার উঠে দাঁড়িয়ে বল,
তোকে কখনো আশা করিনি। যাক, এবার কাজটা সহজ হবে। একদিনে দুই পাখি মারবো। ওই শেষ করে দে ওকে। আকাশ সরকারের দিকে থেকে চোখ ফিরিয়ে সাজ্জাতুলের গালে হাত রেখে বলে, ভাই 2টা মিনিট ওয়েট কর, কিচ্ছু হতে দিব না তোর আমি। 2 মিনিট জাস্ট। বলে উঠে দাঁড়ায়। হাতে সাজ্জাতুলের রক্ত লেগে আছে। সরকারের লোকেরা আকাশের দিকে হাতে ধারালো সব অস্ত্র নিয়ে ছুটে আসছে। আকাশ তার পাশে থাকা শিকল হাতে পেঁচিয়ে আয় আয়। আয় আয় বলে ছুটে যাচ্ছে। প্রথমে যে আসলো তার পেটে একটা ঘুষি মারতেই তার গাল দিয়ে রক্ত বেরিয়ে গেল। লুটে পড়লো সে মাটিতে। এটা দেখে বাকিরা একটু ভয় পেল। তারপর আবার আকাশকে মারতে এলে আকাশ সবগুলোকে মেরে মাটিতে শুইয়ে দেয়। পেছন থেকে মার, শালাকে আজকে মেরে ফেল। এটা বলা শেষ হতেই আকাশ তাকে একটা ঘুষি মেরে দেয়। এতে মাটিতে লুটে পড়ে সরকার। আকাশ সাজ্জাতুলের কাছে গিয়ে ওর বাঁধন খুলতে লাগে। বাঁধন খোলা হলে সাজ্জাতুল আকাশকে জলদি করে জড়িয়ে ধরে আর আকাশের সামনে চলে আসে একটা ঢাল হয়ে। আর তখনই একটা গুলির শব্দ হয়। আকাশ দেখে সরকার একটা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আর ওর পিস্তল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সরকার দেখে গুলিটা আকাশের লাগেনি। তখন সে আবার গুলি করতে গেলে আকাশ তার পাশে পড়ে থাকা ছুরিটা সরকারের দিকে মেরে দেয় আর সেটা সরকারের গলায় গিয়ে লাগে। সরকার সেখানে গলা ধরে বসে পড়ে আর মারা যায়। ভাই, আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। ম্যাডামের কিছুই হতে দেইনি আমি। আকাশ সাজ্জাতুলকে কোলে তুলে নেয় আর ছুটতে থাকে। এখন একটু চুপ থাক, তোকে জলদি হসপিটালে নিতে হবে। ভাই, আমি যে মা বাবার একমাত্র সন্তান, আমি মরে গেলে ওদের কি হবে? ভাই, আপনি ওদের একটু খেয়াল রাখেন। না, একদম না, এসব কথা বলবি না। কিছু হবে না, তোর কিচ্ছু হবে না। সাজ্জাতুলের চোখে ক্রমশ ভার হয়ে আসছে। আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল। মাইশা জাহানারা বেগমের পাশে বসে আছে। বারবার আকাশকেই কল করে যাচ্ছে, কারণ তার মনে অনেক প্রশ্ন। দুপুর হয়ে গেছে। আম্মু মাইশার দিকে তাকিয়ে দেখে সে গভীর চিন্তায় মগ্ন। সে আকাশ চলে যাওয়ার পর একটা কথাই বলেছে, আন্টি উনি? ও ও আমার ছেলে আকাশ চৌধুরী। এটা শুনেই সে যে চিন্তা করছে এখনো থামেনি। ও, তাহলে এটা আকাশদের বাড়ি? কেন বিশ্বাস হয় না বুঝি? অবিশ্বাসের কি আছে? জয় আর চোখে আম্মুর দিকে তাকায় আর পিছন ফিরে চোখের পানি মুছে। আম্মু এটা খেয়াল করেছে। আরে জয়, তুই কেন কান্না করছিস? আম্মু তো, মানে আপনি আমাকে চিনেন? কেন চিনবো না? তুই তো আমার আরেক ছেলে। এটা শুনে জয় এবার কেঁদে দেয়। বর্ষা এটা দেখে বলে, ছেলে হয়েও কান্না করছেন, বিষয়টা অবিশ্বাস্য। কেন, কান্না করতে মানা আছে নাকি? আমি কি মানুষ না? আকাশ বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে, বারবার চোখের পানি মুছছে। সাজ্জাতুলের বলা কথাগুলো অনেক কষ্ট দিচ্ছে আকাশকে। আকাশ ভাবছে কেন সে সাজ্জাতুলের জায়গাতে থাকলো না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল। ডক্টর অনেক সময় ধরে অপারেশন করছে। সাজ্জাতুলের বাবা গাড়ির পাশে দাঁড়িয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে। আম্মুকে সবাই খুশি রাখতে চাচ্ছে, অনেক অনেক কিছু বলছে। তাদের কথায় হালকা হাসলেও মনটা খারাপ হয়ে আছে। কি হয়েছে সাজ্জাতুলের? ও ঠিক আছে তো? এইসব চিন্তা তার মাথায় ভর করে আছে। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে একটা ডক্টর বের হলো। তার মুখে কোনো হাসি নেই। এটা দেখে আকাশের ভিতরে ভয়টা ক্রমশ বেড়েই চলছে। ডক্টর আকাশের কাছে এসে বলল, অনেক বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রচুর শব্দ, সেদিকে মন চলে যাচ্ছে। হয়তো এই পাঠ পড়ে কেউ মজা পাবেন না। মিলাতে পারি নাই কিছু, তার উপর আরো ছোট হয়ে গেল। গেট দিয়ে আকাশের গাড়িটা প্রবেশ করলো চৌধুরী বাড়ির ভিতরে। আস্তে আস্তে গাড়িটা সাজ্জাতুলের বাবাকে ক্রস করছে। সাজ্জাতুলের বাবা অনেক আশা নিয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছে। গাড়িটাকে থামিয়ে আকাশ নামে। সাজ্জাতুলের বাবা আকাশের কাছে ছুটে আসতে গিয়েও থেমে যায়, কারণ আকাশের সারা শরীরে রক্ত লাগানো। আকাশ সাজ্জাতুলের বাবার দিকে তাকায়। সে একবার আকাশের দিকে তাকায় আর একবার গাড়ির দিকে, কিন্তু গাড়ি থেকে আর কেউ নামছে না। আকাশ বাড়িতে ফিরেছে। তার সারা শরীরে রক্ত লাগানো শুনে বাড়ির সবাই বাইরে সদর দরজার কাছে আসলো। আকাশ সাজ্জাতুলের বাবার কাছে গেল আর তাকে জড়িয়ে ধরলো। এতে সাজ্জাতুলের বাবার এবার থেকে এই ক্যারেক্টারের চাচা বলা হবে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ছোট সাহেব, আমার সাজিদুল কি বেঁচে নাই? আপনার ছেলেটা না একদম হীরের টুকরো ছেলে। অনেক ভালো সে। নিজের জীবনে পরোয়া না করে তার করা ওয়াদার জন্য কত কিছুই না করলো। এমন ছেলে কি করে এত জলদি আমাদের ছেড়ে যেতে পারে? এটা শুনে চাচা একটু শান্তি পেল। তার তুই বড় হয়ে গেছিস তুই। সাজ্জাদুল কোথায় এখন সেটা বল।
ও ভালো আছে এখন, এর বেশি কিছু বলতে পারবো না। আমি রুমে গেলাম। বলেই সেখান থেকে পালালো। আকাশ যাওয়ার সময় দেখে মাইশা দরজার কাছে দাঁড়িয়ে আছে আর কেমন করে তাকিয়ে দেখছে। আকাশ দরজার পাশ দিয়ে যাওয়ার সময় মাইশার দিকে না তাকিয়ে চলে যায়। ইগনোর। আকাশকে ছাড়িয়ে মাইশা বলে। হয়েছে, আমাকে আর পাম মারতে হবে না। আকাশ মাইশার দুগাল ধরে বলে, আরে পাগলি, মন খারাপ কেন করছো? দেখো এখন তো তোমার সামনে আছি, তাই না? আর তখন সবার সামনে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই না চেনার ভান করেছি, সরি। এখন বুঝছি সেদিন কেন আপনি এই বাড়িটা দেখছিলেন। আমাকে কেন বলেননি যে এইটাই আপনার বাড়ি? আমি নিজেও জানতাম না এবারই তো ফিরবো কিনা। এখন নিচে যাও, না হলে আবার সন্দেহ হতে পারে কারো। হলে হোক, তাতে আমার কি। আর হ্যাঁ, আপনার আম্মুকে আমার পছন্দ হয়েছে। আর তার ছেলেকে? বলো। মাইশা এটা শুনে একটু লজ্জা পায়। না, সে পচা, শুধু কষ্ট দেয়। আর হ্যাঁ, আমার রাগ কিন্তু এখনো কমেনি। ভাই, যাকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি কে যেন মেরে ফেলেছে। মিলন খাচ্ছিল, এইটা শুনে তার খাওয়া বন্ধ হয়ে গেল। রাগে সে চোখ বন্ধ করে নিল। তার খাওয়া থামিয়ে স্যার মিলনের দিকে তাকায়। মিলন চোখ খুলে মুচকি হেসে বলে, মানুষের সবচেয়ে বড় হাতিয়ারটা কি যেন? আত্মবিশ্বাস। নেন, আবার শুরু করেন। তার আবার খাওয়া শুরু করলো। মিলনের ডান হাত সবুজ সে এসে বলে, ভাই, ওই জাহানারা বেগমের ছেলের সব ডিটেলস পেয়ে গেছি। মিলন খেতে খেতে ইশারা করে বসতে। ভাই, ওই জাহানারা বেগমের ছেলের সব ডিটেলস পেয়ে গেছি। ভাই, স্যার, এর থেকে কি বোঝা যায়? স্যার কি বলবে কিছুই বুঝছে না। শত্রু অনেক শক্তিশালী। আকাশ সবার সাথে খেতে বসেছে। হঠাৎ আম্মু যা বলে এটা শুনে আকাশের খাওয়া বন্ধ হয়ে যায়। খেতে বসে কিন্তু কেউ মিথ্যা বলতে পারে না, তাই না? সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ, জয় মিটমিট করে হাসছে মুখ লুকিয়ে। তুই নাকি মেয়েদের কিডন্যাপ করে আটকে রাখিস? এটা শুনে আকাশের খাওয়া বন্ধ হয়ে গেল। বড় বড় চোখ করে আম্মুর দিকে তাকালো। ওদিকে আম্মুর এমন কথা শুনে মাইশা কাশতে শুরু করলো। মামি মাইশাকে পানি দিল। পানি খেয়ে শান্ত হয়ে অসহায়ের মতো আকাশের দিকে তাকালো। আকাশ একবার আম্মুর দিকে তাকায়, আরেকবার মাইশার দিকে। ওদিকে জয় মুখ লুকিয়ে হাসছে। রনি জয়ের এমন অবস্থা দেখে বুঝে গেল এই কাজটা কার। মানে না, আমি এমনটা করি না তো। মেয়েকে নাকি তার বিয়ে থেকে তুলে নিয়ে যাস? আকাশ ভাবছে আম্মু জানলো কি করে এগুলো। মাইশা খাওয়া ছেড়ে উঠে পড়ে। আম্মু এইটা দেখে বলে, এত জলদি খাওয়া শেষ হয়ে গেল? শেষ। সবাই মাইশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাইশা ওয়াশরুমের ভেতরে ঢুকে বসে আছে, দাঁত দিয়ে নখ কাটছে আর ভাবছে কি হয়ে গেল এটা নিয়ে। বিকাল হতেই মাইশার নিজের বাড়িতে রওনা দিল। বের হওয়ার সময় মাইশা আকাশকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পায়নি তাকে। মন খারাপ করে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ির একটাই গাড়ি করেই ওরা মাইশা বর্ষার দিকে তাকিয়ে, মানে? আকাশ ভাই তো বাড়িতে নেই, এটাই বলছি। ও,
আবার মন খারাপ করে বাইরের দিকে তাকালো, তখন একটা মেসেজ আসলো মাইশার ফোনে। আকাশ দিয়েছে। একটা কাজের জন্য জলদি বের হতে হয়েছে, তোমাকে দেখা দিতে পারিনি, তার জন্য সরি। আমি গিয়েছিলাম তোমার কাছে যখন তুমি নখ খেতে ব্যস্ত ছিলে, তাই আর ডিস্টার্ব করিনি। বাড়ি পৌঁছে জানিয়ে দিও। টাটা, লাভ ইউ। এইটা দেখে মাইশার মনে একটু হলেও শান্তি হয়। ফোনটা সে জড়িয়ে ধরে। বলো আম্মু। মাইশা একটু অবাক হয়ে যারার দিকে তাকায়। কি হয়েছে রে? মাইশা খাবারের টেবিল থেকে উঠে যাওয়া দেখে মামি বলে, এই মেয়েটার আবার কি হলো? হয়তো লজ্জা পাচ্ছে বা নিজেকে ছোট মনে করছে। মানে কি সব বলছিস? আম্মু যা বলছিল সব সত্যি। একটা মেয়েকে কিডন্যাপ করেছেন, আটকে রেখেছিলেন। আমার লাইফে মাত্র একজনকে আপন করে নিতে পেরেছি, তার মধ্যে সেই মেয়েটাই একজন। আর এসব কথা যদি সেই মেয়েটার সামনে বলা হয়, তখন সে কি করবে? মানে এই মেয়ে? জানি না কে তোমাকে সব বলেছে, তবে যে বলেছে সবটাই সত্যি বলেছে। আম্মু আমার দিকে তাকিয়ে একটু হাসলো। তোর পছন্দ আছে বলতে হবে, ভারী মিষ্টি মেয়েটা। ভাই, আমি কি ভাবি বলে ডাকা শুরু করব? ওই থাম, আগে খেয়ে নে। এই জন্য বলি, সবাই পরে ওভাবে কেন দেখছিল আমাকে, আর ওই মেয়েটা তো আমার পিছুই ছাড়ছিল না। বর্ষাও হাসছে। তার মানে যে আমি ওনাকে খুঁজছিলাম সেটাও সবাই জানতো। সেটা আর বলতে। ইস, কি লজ্জা, কি লজ্জা। আকাশ, রনি আর জয় ওদের গোডাউনে আছে। সরকার কে কে জানি মেরে ফেলেছে। আমিও শুনলাম। আকাশ এইটা শুনে হাসছে। কিরে, তুই হাসছিস কেন? তোমরা কি ওর খুনিকে দেখতে চাস? কে মেরেছে ওকে? আকাশের দিকে ভাবুক হয়ে তাকালো ওরা দুজন। এই যে তোদের সামনে সাদা শার্ট পরে যে দাঁড়িয়ে আছে। আকাশেরই সাদা শার্ট পরা। মজা করিস তাই না? কি করে আমরা জানতে পারলাম? পরে আকাশ সবকিছু খুলে বলল ওদের। দুজনে রেগে গেছে এটা শুনে। ওকে তাহলে এমপি পাঠিয়েছে? ওকে তো আমি... আরে থাম, ওকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, সে তো হলো না। এবার খেলবো আসল খেলা। কি করতে যাচ্ছিস তুই? অনেক পাওয়ারের গরম দেখায় তাই না? ওর থেকে পাওয়ারটাই কেড়ে নিব। 2 দিন পরে মিলন খন্দকার সকালে বসে টিভি দেখছে, তখন ব্রেকিং নিউজ আসলো একটা ছেলের বয়স 19 থেকে 20 হবে, সে মিডিয়াকে বলছে। এইটা দেখে মিলন টিভির কাছে চলে যায়, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছেলেটা কি সব বলছে? মিলন চ্যানেল পাল্টে দেখে যে সব চ্যানেলে ব্রেকিং নিউজ এটি। পরে যা হলো, মিলন মাথায় হাত রেখে বসে আছে সোফায়। উপর মহল থেকে অনেক চাপ আসছে এটাকে কেন্দ্র করে। একটা এমপি কে নিয়ে সমালোচনা, মানে দলকে নিয়ে সমালোচনা। বিরোধী দলের নেতারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। মিলনের বাবা মিলনের কাছে গেল। হুইল চেয়ারে বসা একটা নার্স সেটা ঠেলে নিয়ে যাচ্ছে। সত্যি তোর ছেলে? যদি না হয় ওকে ধর, মাটির শোয়া আর গলাটা কেটে দে। কারণ তারও ডাউট আছে। তার উপর ওর মায়ের নাম ফুলকলি, এই নামের একটা গার্লফ্রেন্ড ছিল তার। খুবই চিন্তায় আছে সে। মিলনের ডান হাত সবুজ এসে বলল, মিডিয়ার লোকেরা অনেক বাজে মন্তব্য করেছে, কিন্তু কিছু করতে হবে ভাই। মিলন কিছু একটা ভেবে মাথা নাড়ালো। আকাশ বাড়িতে বসে টিভিতে খবর দেখছে। রনি তার পাশে বসে চিপস খাচ্ছে। আচ্ছা, ও কি পারবে? পারবে না কেন? ভাইটা কাদের দেখতে হবে তো। তবে আর যাই বলিস, জয়কে এই ভেষে ভালোই মানিয়েছে। চেনাই যাচ্ছে না ওটা জয়। জোকার জোকার মনে হয়। আকাশ এইটা শুনে হাসতে থাকলো। কি দুজনে মিলে কি ভেবে হাসি পাচ্ছে? আকাশ ওর মামিকে ধরে সোফায় বসালো। মামি দেখো তো আমাদের এমপির ছেলেকে চিনতে পারো কিনা। মামি টিভিতে দেখলো ওভার স্মার্ট ছেলে, চুলে কালার করা, টিভিতে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, এমপি মিলন আমার আব্বা। এই যে তার প্রমাণ, একটা সার্টিফিকেট। কই না তো, কে এটা? তবে ওকে দেখে হাসি টিকি পাচ্ছে। কাউকে বলবা না তো? আরে এত কাহিনী না করে বলতো। এইটা জয় আমার বন্ধু। কি? এটাকে জোকার কেন সাজিয়েছিস? আর এমপিটা কি ওর পিতা? আকাশ উত্তরে হেসে বলল, মামি আজকে তোমার হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কতদিন খাই না, রান্না করো না। মামির চোখে পানি চলে এলো। তোর এমন করে এটা ওটা খেতে চাওয়াগুলো অনেক মিস করছিলাম রে।
তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাচ্ছি। মিলন এইটা প্রেস মিট ডাকে। স্যার, এটা কি আপনার ছেলে? কেন ছেড়ে দিয়েছেন তার মাকে? শোনা যাচ্ছে এমন আরো অনেক অবৈধ সম্পর্ক আছে আপনার, এগুলো কি সত্যি? স্যার, চুপ আছেন কেন বলুন? মিলন সবাইকে হাত উঁচু করে থামতে বলে। দেখুন, সবাই জানে আমি বিয়ে করিনি, তবে আমার সম্পর্ক ছিল, তবে সেটা অনেক আগে। আর রইল এই ছেলেটার ব্যাপার, আমার ডাক্তার একটা ডিএনএ টেস্ট করবে, যদি সেটা মিলে যায় তাহলে একে আমি আমার ছেলে হিসেবে মেনে নিব। ধন্যবাদ সবাইকে। বলে ভিতরে চলে গেল। মিলন তার ডক্টরকে ডাকলো। দেখো ডক্টর, যে রেজাল্ট আসবে সেটাকে পাল্টে দিবে, যেন সত্যিটা কারোর সামনে না আসে, মনে থাকবে তো? আচ্ছা স্যার। রাতে মাইশার ফোনে একটা কল এলো, তার দুলাভাই ফোন করেছে। আরে দুলাভাই যে, আপুকে কল না করে আমাকে করলেন যে? ডাল মে কুছ কালা হে? আরে দাল ফাল পাশে থুয়ে শোনো আমি যা বলছি। বলেন। আমার কেন জানি না মনে হলো আমি আকাশকে আমি যেখানে কাজ করি মানে চৌধুরী গ্রুপে দেখেছি, তবে শিওর না ও কিনা। এটা শুনে মাইশা হেসে উঠল। হাসছো কেন? কই, আরে হতেই পারে না, আকাশ তো এখন ঢাকাতে, আর শুনলাম নাকি চৌধুরী গ্রুপে নতুন সিইও জয়েন করেছে। তবে তুমি জানলে কি করে? টিভিতে দেখলাম, তা কেমন দেখতে? কি জানি, এখনো দেখিনি। তখন মিলি এলো সাদে মাইশার কাছে। নেন দুলাভাই, আপুর সাথে কথা বলেন। ফোনটা মিলির কাছে দিয়ে হাসতে হাসতে চলে গেল। মিলি ফোনটা নিয়ে মাইশার দিকে তাকিয়ে আছে। সকালে মাইশা ঘুমিয়ে আছে, তখন একটা মেসেজ আসলো। গুড মর্নিং। ঘুম চোখে মেসেজটা দেখে মাইশা হেসে আবার ঘুমিয়ে পড়ল। মেসেজটা আকাশ করেছিল। আকাশ ফোনের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে পাক্কা এখনো ঘুমের দেশে সাঁতার কাটছে। মিলনের বাড়ির সামনে অনেক প্রেসের লোক, মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে, কারণ এখনই ঘোষণা দেওয়া হবে ছেলেটা তার কিনা। এদিকে জয় একটা বড় ছাতার নিচে একটা চেয়ার পেতে বসে ললিপপ খাচ্ছে। মিলন দরজা দিয়ে বের হলো, তার সাথে ডক্টরও আছে। মিলন ডক্টরের দিকে তাকে ইশারা করলো, সব ঠিক আছে তো? ডক্টর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের কথা দিয়েছিলাম ডিএনএ টেস্ট করানো হবে, সেটা মিললে আমি এই ছেলেকে আমার ছেলে হিসেবে মেনে নিব। তো ডাক্তার সাহেব, সবাইকে বলুন। ডক্টর সবার সামনে এসে একটু ভেটকালো, আর যা বলল এইটা শুনে মিলন সহ সেখানে উপস্থিত সহ টিভিতে দেখতে থাকা জনগণ। মিলন ডক্টরের কলার ধরে ঝাঁকাচ্ছে। শালা ডাক্তারের বাচ্চা, কি করলি তুই এটা? তোকে বলেছিলাম বদলে দিতে, এই ছোট্ট কাজটা করতে পারলি না? তোকে তো। জয় বসে বসে খাচ্ছিল। ডক্টরের এমন অবস্থা দেখে তাদের কাছে সে দুজনকে আলাদা করে। ড্যাডি, তুমি তাহাকে মারতেছিলে কেন? কি ক্ষতি করেছে আপনার লোকটা? দেখেন তো, ভদ্র মনে হচ্ছে তো। মিলন রাগে ফেটে যাচ্ছে ডক্টরের এমন কাজের জন্য, তার উপর জয়ের পাগলামি। সবুজ, এদের দুটোকে আমার সামনে থেকে নিয়ে যা, না হলে কিন্তু খুন করে দিব এদের। ড্যাডি, আপনি আমাকে খুন করবেন এটা শোনার আগে আমি কেন আপনাকে খুন? টুডি, আমি ধমকে ভয় পাই, আমাকে ধমক দিয়েন না প্লিজ ড্যাডি। বলে জয় মিলনকে জড়িয়ে ধরলো। মিলন জয়কে সারানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না, অনেক জোরে চেপে ধরেছে। এই সুযোগ বুঝে ডক্টর কেটে পড়লো সেখান থেকে। মিলনের চোখ মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না ভালো করে। সবুজ, ছাড়া আমাকে। 2-3 জন মিলে জয়কে ছাড়ালো। জয় চুপচাপ সোফায় বসে পড়লো। মিলন জয়ের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিউজে দেখাচ্ছে। তাহলে প্রমাণ হয়েই গেল, ছেলেটা আমাদের এমপি মিলন খন্দকার। তখন প্রেস কনফারেন্সে ডক্টর বলেছিল, আমাদের স্বনামধন্য এমপি জনাব মিলন খন্দকারের ডিএনএর সাথে এই ছেলের ডিএনএ এর। মিলনের মুখে হাসি, কারণ সে জানে ডক্টর ডিএনএ রিপোর্ট পাল্টে দিবে, প্রমাণ হয়ে যাবে এটা তার ছেলে না। ছেলেটা মানে জয় বসে কলা খাচ্ছে। ডিএনএ এর সাথে 99% মিল আছে, রেজাল্ট পজিটিভ। এটা শুনতেই সবাই অবাক। মিলনের মুখের হাসিটা চলে গেল ডক্টরের দিকে, রাগে চোখে তাকায়। ডক্টর এইটা দেখে একটা ঢোক গেলে। সেখানে প্রেসের লোকেরা, তাহলে প্রমাণ হয়েই গেল, ছেলেটা আমাদের এমপি মিলন খন্দকার।
কি হয়েছিল যার জন্য এতদিন লুকিয়ে রেখেছিল এসব কর্মকাণ্ড রহস্য? আকাশ খবরে এটা দেখছে আর হাসছে। মামা ফাটিয়ে দিয়েছিস তুই। রনি, রেডি হয়ে নে। কতদিন পর একটু শান্তি পাচ্ছি, একটু সেলিব্রেট না করলে হয়? তুই যাবি গ্রামে? যারা মাইশাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছে তার নাকি বাড়িতে ভালো লাগছে না। অন্যদিকে বর্ষা তো ঘুম পাগলি, শুধু ঘুমায়। পাকা একটা মাঠে এসে পৌঁছালো তারা। আশেপাশে কাশফুল আছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো ওদের সামনে। সেটা থেকে বেরিয়ে এলো মুখোশ পরিহিত চোন ব্যক্তি। পিস্তলের ভয় দেখিয়ে ওদের গাড়িতে তুলতে গেলে মাইশা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। পড়ে যেতে লাগলে একজন তাকে ধরে ফেলে। এতে যারা ছাড়া পেয়ে ওর কাছ থাকা লোকটিকে একটি ঘুষি মেরে দেয়। তখন লোকটা মাইশার নাম ধরে ডাক দেয়, নিজের মুখোশ খুলে ফেলে। মুখোশের আড়ালে থাকা লোকটা আকাশ। রনি, পানি আন জলদি। রনি তার মুখোশটা খুলে জলদি পানি আনে গাড়ির মধ্য থেকে। আকাশ মাইশার চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। মাইশার জ্ঞান ফিরছে না। যারা রনি পেটে ঘুষি মেরে দিল বলে আবার ঘুষি। কথায় কথায় মারছে রনিকে। আরে এটা কি সত্যিই পিস্তল? আসো, পথে 60 টাকা দিয়ে 2টা কিনছি, তোমাদের সাথে একটু মজা করব তাই। কিন্তু এটা যে এত ভীতু কে জানতো। মাইশা আস্তে আস্তে চোখ খুলছে। চোখের সামনে তিনজনের ছায়ার মতো দেখছে। হঠাৎ তার কানে এলো আর অনেক পরিচিত একটা কণ্ঠ তাকে ডাকছে। মাইশা ভালো করে দেখলো এইটা আকাশ। তার মাথা কোলে নিয়ে বসে আছে। আপনি এসেছেন? ওরা ওরা এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু কেউ নেই। মুখোশধারী লোক। মাইশা দেখলো রনির হাতে সেই মুখোশ আর আকাশের পাশেও একটা মুখোশ ফেলানো। আপনারা? সরি, আসলে আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। জাস্ট একটু মজা করতে চেয়েছিলাম মাত্র। সরি। মাইশা উঠে দাঁড়ালো। মজা তাই বলে এমন করে? আমার কোনো দোষ নেই, সব দোষ রনির। দুই জোড়া রাগী চোখ রনির উপর পড়লো। আকাশ মাইশাকে জড়িয়ে ধরে হাসছে। যারা তার হাত ঝাঁকাচ্ছে। রনি মাটিতে পড়ে আছে। মাইশা তো ছোট, তাই রনিকে মারতে পারলো না। তবে তার ভাগের মারটা যারাই মেরেছে। শালা আকাশের বাচ্চা, তুই আমার বন্ধু না? মনে হচ্ছে একটু ঘূর্ণিঝড় গেল আমার উপর দিয়ে। সারাদিন একসাথে কাটালো ওরা চারজন। মাইশা অবশ্য বাড়িতে জানিয়েছিল যে সে তার বান্ধবীদের বাসায় আছে, সন্ধ্যায় ফিরবে। অনেক মজা করেছে আজকে। সন্ধ্যায় ওদের দুজনকে বাড়িতে নামিয়ে দিয়ে আকাশ আর রনি ফিরে আসলো। মাইশা রাতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আজকের কথাগুলো ভাবছে। তখন একটা কল এলো। হ্যালো, কে বলছেন? আমি আকাশের আম্মু বলছি। আরে আন্টি কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? 3 দিন পরে আমি তোমাদের বাড়িতে আসছি। তোমার মা বাবাকে জানিয়ে দিও। আচ্ছা আন্টি। আচ্ছা। অনেকক্ষণ কথা বললো ওরা দুজন। মাইশা কথা বলা শেষে আম্মু আম্মু বলে ডাকতে চলে গেল। সকালে আম্মুর কাছে একটা কল এলো। কলটা মামি করেছে। মামার নাকি হুঁশ ফিরেছে আর মামি রাতে মামার কাছেই থাকে। এটা শুনতেই আম্মু একটু খুশি হলো। নিজের ভাই বলে কথা। সবাই চাচ্ছে হসপিটালের সাথে আকাশও। তবে আকাশের মন একটু খারাপ হয়ে আছে, কারণ সে যেটা করেছে আকাশের সাথে সেটা কখনো ভোলার নয়। আম্মু আকাশের দিকে তাকালো। গাড়ি আকাশ নিজেই চালাচ্ছে। এক সময় তারা হসপিটালে পৌঁছে গেল। সবাই আগে আগে চলছে আর আকাশ সবার পেছনে। আম্মু এটা খেয়াল করেছে আকাশ মন মরা হয়ে আছে। রনিকে ইশারা করলো আকাশকে সামলাতে। রনি মাথা নাড়িয়ে আকাশের পাশে গেল। আকাশ আস্তে আস্তে হাঁটছে। তখন রনি আকাশের কাঁধে হাত রাখে। আকাশ কিছুটা চমকে ওঠে। ও তুই? মন খারাপ কেন? সব ঠিক হয়ে গেছে। আকাশ চুপ করে গেল, নিচের দিকে তাকিয়ে আছে। ভয়? এই ভয়টা 15 বছর ধরে তাড়া করছে আমাকে। কি করে ভুলে যাব? আম্মুর বলা কথা, মামার দেওয়া হুমকি, এসব আমার কাছে একটা দুঃস্বপ্ন ছিল। এখন যখন সব ভুলতে চাচ্ছি তখন কিছু না কিছু সেটা মনে করিয়ে দিচ্ছে। তুই তো বলতি প্রত্যেকটা সন্তান আর যাই করুক না কেন তার পিতামাতার উপরে রেগে থাকতে পারে না। সে তোর মায়ের ভাই হয়, তোর মামা, অভিভাবক তোর। আর তোর এটা রাগ বা ভয় কিছুই না, এটা অভিমান। মামাকে একবার দেখে নে, একবার কথা বল, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আকাশ রনিকে জড়িয়ে ধরলো। আমি সত্যি অনেক ভাগ্যবান যে তুই আমার বন্ধু। আরে বাস, কার পাগল রুলাইগা। আকাশ রনিকে ছেড়ে বলে, সে যদি কথা না বলে? তো তুই বলবি, তোর মুখ আছে। আচ্ছা চল। বলে মামা বেড়ে বালিশের সাহায্যে হালকা মাথা উঁচু করে বসে আছে। ভাই দেখ কে এসেছে।
দরজার দিকে ইশারা করে। সবাই দরজার দিকে তাকায়, দেখে আকাশ দাঁড়িয়ে আছে, তার পিছনে রনি। কে এটা? চেনা চেনা লাগছে। এটা শুনে মামার চোখ বড় বড় হয়ে গেল। মুখে কোনো শব্দ নেই, সে আকাশের দিকে তাকাতে পারছে না। আকাশ তার মামার এমন চেহারা দেখে বলে, মামা এখন কেমন আছো? হুম হুম আছি ভালো। আলহামদুলিল্লাহ। ওদিকে সবুজ গিয়ে মিলনকে খবর দিল। ভাই, জাহানারা চৌধুরী ভাইয়ের জ্ঞান ফিরেছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে খবর পেয়েছি। জয় সোফায় শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর মাথা ঝাঁকাচ্ছে। তার জয়ের পাশে বসে আছে। দলকে নিয়ে তার এইটা শুনে বলে বলে জয়ের দিকে তাকায়। সে স্যারের দিকে তাকিয়ে হেসে চোখ টিপ মারে। তার যেখানে থেকে উঠে চলে যায়। জয় তার ফোনটা বের করে পকেট থেকে, তবে সেটাতে ইয়ারফোনের পিনটা লাগানো নেই। আকাশের মনটা আজকে অনেক হ্যাপি, কারণ সে তার মনের ভয়টাকে জয় করেছে। ডক্টর যখন সবাইকে কেবিন থেকে বের হতে বলেছিল, তখন সে আকাশকে ডাক দেয়। আকাশ মামার কাছে আসে। ডক্টর ডক্টর 2 মিনিট প্লিজ। ডক্টর চলে যায়। আকাশ তার মামার পাশে চেয়ারে বসে মামা আকাশের হাত ধরে বলে, জানি ক্ষমার যোগ্য না আমি, তবুও বলছি ক্ষমা করে দে আমাকে। অনেক খারাপ কাজ করে ফেলেছি আমি। আরে মামা কি বলছো এসব? তোর চোখে চোখ রাখার সাহস হচ্ছে না আমার। তোর ছোটবেলাটা আমি এই হাতে নষ্ট করে দিলাম। পাপী আমি, মহাপাপী। আমাকে তুই ক্ষমা করে দে। আকাশ গাড়ি চালাচ্ছে, তখনই একটা মেসেজ আসলো আকাশের কাছে। সেটা আকাশের আম্মু মামির সাথে আরো কয়েকজন যাচ্ছে মাইশাদের বাড়ি। আকাশ জানে তার কোনো এক কাজেও কথা যাচ্ছে, তাকে কেউ বলেনি কোথায় যাচ্ছে তারা। আকাশ হসপিটালে মামার পাশে বসে আছে আর মামা ঘুমাচ্ছে। বাড়ির সবাই গাড়ির কাছে এসে দেখলো রনি ড্রাইভারের ক্যাপটা নিজের মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। মামি এদিক ওদিক তাকিয়ে দেখে ড্রাইভার কোথাও নেই। ড্রাইভারটা কোথায় গেল আবার? আরে আমি এই তো আপনার সামনে এক্সপিরিয়েন্স ওয়ালা ড্রাইভার। সবাই রনির দিকে তাকালো। আরে ওঠেন ওঠেন। বলে গাড়ির দরজা খুলে দিল। সবাই গাড়িতে উঠলো আর গাড়িটা চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ মামার পাশ থেকে উঠে একটু বাইরে বের হলো। অনেক সময় ধরে বসে আছে, তাই দরজার বাইরে বের হলো। ওদিক ওদিক তাকিয়ে দেখে দুইজন ডক্টরের সাদা পোশাক পরে বাইরে ঘুরঘুর করছে, দেখে মনে হচ্ছে না ডক্টর। পাশের রুমের দরজার সামনে দুইজন বসে আছে। হসপিটাল পরিষ্কার করার লোকটাকেও সন্দেহজনক মনে হচ্ছে। আকাশ মামার ঘরটা ভালো করে লক করে এইটার দিকে ওরা 5 জনই তাকিয়ে আছে। বসে থাকা দুজন ডক্টরের ভেসে থাকা দুজনের দিকে তাকালো। তারা ইশারায় অপেক্ষা করতে বলে। এটা দেখে তারা আবার আকাশের দিকে তাকাতে যায় আর তাদের চোখ বড় বড় হয়ে যায়, কারণ আকাশ তাদের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে নেয় আর বসে থাকা লোকদের বলে, ভাই লাইট আছে? ওরা দুজন একে অন্যের দিকে তাকায়। ওদের মাঝে একজন পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে আকাশের দিকে ধরে। আকাশ মুখে সিগারেট নিয়ে সেইটার দিকে এগিয়ে যায়। হঠাৎ মুখ থেকে সিগারেটটা সরিয়ে ফু দিয়ে আগুন নিভিয়ে দেয়। হসপিটালে ধূমপান করা নিষেধ জানিস না? ওরা দুজন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। থামালি না কেন তাহলে? বলেই একটা থাপ্পড় মারে একজনের গালে। এটা দেখে পাশে থাকা লোকটা ভয় পায় আর ডক্টর ভেসে থাকা দুইজন বলে জোরে চিৎকার করে ওঠে। একটা মহিলা ডক্টর মুখে হাত দিয়ে হুশ, এটা দেখে ওরা দুজন চুপ করে যায়। অন্যদিকে যে পরিষ্কার করার লোকটাও চিৎকার করে এগিয়ে আসছিল, তখনই একটা বুড়ি দাড়ি তাকে ঠাস করে চড় মেরে দেয় আর চুপ থাকতে ইশারা করে। হসপিটালের গার্ডেনে আকাশকে ওরা 5 জন ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে রাগ, তারা আকাশকে মারবেই। তখনই ওদের একজনের কাছে একটা কল এলো। সেটা দেখে যে যতটাই না রেগেছিল, তার থেকে ভয় পেল। ভয়ে ভয়ে কলটা রিসিভ করলো। কিছুক্ষণ পর পর তারা মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে লাগলো। সবাই আকাশকে বাদ দিয়ে ওকেই দেখছে। কলটা কেটে গেছে, বেচারা হাঁফিয়ে গেছে কথা বলতে বলতে। বউ ছিল বুঝি? তোমরা তো সুস্থ সবল, তাহলে এমন কাজ করো কেন? সৎভাবে কাজ করতে পারো না? দেখে তো মনে হচ্ছে সবারই পরিবার আছে। ভাবো এই কাজে কত রিস্ক। যদি তোমার কিছু হয়ে যায়, তোমার পরিবার, পিতামাতা, বউ, বাচ্চা, ওদের কি হবে? তোমাদের ছাড়া তারা কি করে থাকবে? ওদের কথা কি কোনোদিন ভেবেছো? আপনার কি মনে হয় আমরা কি নিজের ইচ্ছাতে এমন কাজ করি? কতদিন বেকার থাকা যায়, তার উপরে পরিবার। অনেক কষ্টে এমন সিদ্ধান্ত নিতে হয়। ওর নাম সাব্বির, বিয়ে পাশ করেছে, কোনো কাজ পায়নি, বৃদ্ধ মাকে দেখাশোনার জন্য সব শেষে এই কাজ করছে। আমরা কাউকে মারি না, শুধু কিডন্যাপ করি টাকার জন্য।
আমরা সবাই পরিস্থিতি শিকার। আকাশ একটু ভেবে বলে। আমি যদি তোমাদের কাজ দেই, করবে সৎপথের কাজ? করবে কি? রনি গাড়িটা মাইশাদের বাড়ির সামনে দাঁড় করালো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে মাইশার বাবা মা, মাইশা, যারা, বর্ষা ও মিলি। সবাইকে স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে গেল। ভাবিনি কোনোদিন যে আপনি আমাদের বাড়িতে আসবেন। আপনার পায়ের ধুলোতে এই বাড়িটা আজ ধন্য হয়ে গেছে। আরে কি বলছেন এসব? এসব বলে আমাকে ছোট করবেন না। আর আমার অনেক সৌভাগ্য যে আমি আপনাদের বাড়িতে আসতে পেরেছি। আরে আর এটা কেন বলছেন? ভুল কি বললাম? যে বাড়িতে এত সুন্দর একটা চাঁদের মতো মেয়ে থাকে, যে বাড়িতে আসতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। মাইশা তার মায়ের পেছনে লুকিয়ে একটা মুচকি হাসে। ইনি হচ্ছেন আমার ভাবি, তার মেয়েরা, আর উনি কর্নারে, ওটা আমার ননদ। সবাই ভালো আছে তো? সবাই হ্যাঁ বলে। আমার ছোট মেয়েকে তো চিনেন, মাইশা। ও মাইশার মা, আর এটা আমার বড় মেয়ে। আর ওরা দুজনই মাইশার বন্ধু। এটা আমাদের ছোট্ট পরিবার। সবাই সামনাসামনি বসে আছে। আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। আপনাদের ছোট মেয়েকে আমার ঘরের বউ বানাতে চাই। সরি ম্যাম, মাফ করবেন, আমার মেয়ের বিয়ে আগে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। মাইশার আব্বু জানে না আকাশের বিয়ে নিয়েই কথা হচ্ছে, জানেই না আকাশ এনারই সন্তান। এটা শুনে সবাই অবাকই হয়ে যায়। কি বলছেন? আপনি কাকে না বলছেন? সরি ম্যাডাম, দেশের প্রধানমন্ত্রী এসে বললেও আমার উত্তর পরিবর্তন হবে না। কিন্তু আম্মু মামিকে থামিয়ে বলে। 30 সবাই সিরিয়াস মুডে। আকাশের পরিবার মাইশার বাবার দিকে তাকিয়ে আছে। মাইশার হাত তার মা ধরে আছে, আর কিছু বলতে মানা করছে। কি না বললে যে এতে তারই বেশি ক্ষতি। ম্যাডাম, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আসলে আমার মেয়ের কপালটা অনেক ভালো যে আকাশের মতো কেউ তার জীবনে আছে। আকাশ সাধারণ ছেলে, আমাদের ছেলের মতোই। আর আমার মেয়েটা অনেক ভালোবাসে। তাই তাই এই ব্যাপারে ক্ষমা করবেন। আকাশের পরিবারের সবাই এইটা শুনে খুশি হয়, তবে সবাইকে ইশারায় চুপ থাকতে বলে আম্মু। ও, তাহলে আকাশের সাথে বিয়ে দেবেন তো? মাইশা, তুমি ও আকাশকে ভালোবাসো, তাই না? এইটা শুনে মাইশা লজ্জা পায়, আর মায়ের হাত থেকে হাত ছাড়িয়ে নিজের রুমের দিকে দৌড় মারে। জি না। যারা ইশারায় মাইশার বাবাকে কিছু বোঝাতে চেষ্টা করছে সেই অনেক আগে থেকেই, কিন্তু উনি বুঝতেই পারছে না। যারা মাইশার মায়ের পাশে গিয়ে কানে কানে কিছু একটা বলে। এটা শুনে সে অবাক হলো, কি করবে ভেবে পাচ্ছে না, আর তার স্বামীকে ইশারা করতে লাগলো। তা আকাশ কে, কোথায় থাকে, পরিবারে কে কে আছে, জানেন কিছু? ম্যাডাম ক্ষমা করবেন, এটা আমাদের পারিবারিক বিষয়, বাইরে কাউকে। মাইশার আম্মু ওর আব্বুর কাছে গিয়ে বলে, আরে কাকে কি বলছো? ক্ষমা করবেন, আসলে ও জানে না। আরে এটা আকাশের মা। কি? মিস্টার ইমদাদুল, কি হয়েছিল ওই দিন আপনার সাথে? মামা আকাশের দিকে তাকালো। আকাশ বলতে ইশারা করে। সবুজ আমাদের মন্ত্রীর লোক, আরো কয়েকজন মিলে আমাকে মেরেছে। ওরা আমাদের কোম্পানি জমি দখল করেছিল। কমপ্লেনও করা হয়েছে, আমরা সেটা তুলে নিইনি এজন্য। আর কিছু কি আছে যা আমাদের সাথে বলতে চান? না, এটাই। আচ্ছা, দোয়া করি জলদি সুস্থ হয়ে যান। আসি তাহলে। পুলিশ চলে যাচ্ছে, তখন আকাশ তাদের উদ্দেশ্যে বলে, জলদি কিছু করবেন আশা করি। পুলিশ দারোগা আকাশের দিকে তাকিয়ে আবার চলে গেল। বাকি সব কোথায়? আছে, সবাই আছে। এখনই চলে যাচ্ছেন? হয়তো তেমন ভালো কিছুর ব্যবস্থা করতে পারেনি, আর ওসবের জন্য দুঃখিত। আপনি ক্ষমা চেয়ে আমাদেরই ছোট করছেন, এখানে তো আপনার কোনো দোষ নেই। তবুও আমি কিছু মনে করিনি। আচ্ছা, আজকে আসি, ভালো থাকবেন। আকাশের আম্মুরা চলে আসলো। মাইশার বাবা বাড়ির মধ্যে গিয়ে সোফায় বসে পড়লেন। তোমরা সবাই জানতে, তারপরেও আমাকে কেন বলো না? আরে আমি তো একটু আগেই জানতাম, যারা বললো আমাকে। বাবা যারার দিকে তাকিয়ে বলে, তার মানে তুই জানতি? শুধু আমি না, মায়েশাও জানতো। বলিস না কেন? সবাই মাইশার দিকে তাকায়। এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি বিরিয়ানি। আরে আমি কি জানতাম আন্টি এটা বলতে আসবেন? তোর জানানো উচিত ছিল। তো তুই জানালি না কেন? তুইও তো জানতি। ইস, কি লজ্জাটা না পেতে হলো। বাবা যায় এটা? বাদ দাও তো, যা হয়েছে ভালোই হয়েছে। এটা ঠিক বলছো। মামা এখন সুস্থ, তাকে বাড়িতে আনা হয়েছে। আকাশ বসে নিউজ দেখছে, তখনই তার সামনে একজন এসে দাঁড়ালো।
আকাশ তাকে দেখে হেসে দেয়। আরে মিস্টার কমান্ডো সাজ্জাদুল যে। সাজ্জাদুলের হাত গলার সাথে ঝোলানো। কি বলে এটাকে নাম মনে নাই? হাত ভেঙে গেলে গলায় ঝুলিয়ে রাখে বেল্টের সাহায্যে। সাজ্জাদুলের আকাশকে দেখে হেসে দেয়। আম্মু আম্মু দেখো কে এসেছে। আম্মু এসে সাজ্জাদুলকে দেখে কথা বলতে থাকে তার সাথে। কোনো ঝামেলা ছাড়া 3 দিন চলে গেল। আকাশ তার পরিবারকে অনেক সময় দেয়, সাথে প্রতিনিয়ত মাইশার সাথেও কথা বলে। সকালে নিউজে দেখাচ্ছে এমপির কাছের লোক সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। এইটা দেখে মামা খুশিও হয়। দেখেছো, পুলিশ তাদের কাজ করছে, ধরেছে তাকে। মিলন তার অফিসে বসে আছে। সবুজের এই গ্রেফতার হওয়ার কথাটা শুনে তার রাগ হচ্ছে সবুজের উপর, যেমন তেমনটা চৌধুরীর উপর। কিছু একটা করতে হবে এদের। 2 দিন পর আদালতে যোগ্য সাক্ষী না থাকায় সবুজের জামিন হয়ে গেল। আদালত থেকে বের হওয়ার সময় সবুজ মামার দিকে তাকিয়ে হাসি দেয় আর ইশারায় শেষ করে দিবে বলে। আকাশ আদালতের সামনের রাস্তায় পাশে দাঁড়িয়ে হাতে চা ঘোরাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে সবুজের দিকে তাকিয়ে আছে। সবুজ গাড়িতে উঠে পড়লো, তবুও মামার দিকে তাকিয়ে আছে। যখনই গাড়িটা আকাশের সামনে দিয়ে যাচ্ছিল তখন আকাশ তার চাটা গাড়ির দিকে ছুঁড়ে মারলো। গাড়ির জানালা খোলা থাকায় সেটা গিয়ে ড্রাইভারের হাতে চোখে মুখে লাগলো। আহ আহ বলে চিৎকার করতে লাগলো। ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে না পেরে সামনে দিয়ে আসতে থাকা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেলো। ট্রাক ড্রাইভার গাড়ি থেকে নেমে পালালো। একে একে অনেক লোক ভরে হয়ে গেল। গাড়িতে সবুজ সহ 4 জনই মারা গেছে। সবাই নিউজ চ্যানেলে এই খবরটাই দেখাচ্ছে। কি করে হলো, কিসের জন্য হলো এই অ্যাক্সিডেন্ট কেউ জানে না। হসপিটালে মিলন সবুজের লাশের সামনে দাঁড়িয়ে আছে। তার লাশ দাফনের ব্যবস্থা করে সে চলে গেল। গাড়ির মধ্যে সে একটা সিগারেট জ্বালিয়ে মুখে নিল। তার মাথায় একটাই চিন্তা, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার। তখনই একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল এলো, তাও তার পার্সোনাল নাম্বারে। মিলন সেটা রিসিভ করে। কি কষ্ট হচ্ছে? আমি তো জানি তোর মন বলতে কিছু নেই, তাহলে এত কিসের টেনশন? যদি থাকতো তাহলে এতগুলো নিরীহ মানুষকে হত্যা করতে পারতি না। একটু জোরে বলল লাস্টের টুকু। মিলন এইটা শুনে ঘাবড়ে যায়, গাড়ি থেকে এদিক ওদিক তাকাতে থাকে। কে তুই? এসব কি বলছিস? মিলন তার সিকিউরিটিদের ডাকে, আশেপাশে ভালো করে দেখতে বলে। আমি ওই হসপিটালে ছাদের উপর দাঁড়িয়ে আছে আকাশ আর রনি। বলে, আমি সেই যে তোর চাচাকে উপরে যেতে সাহায্য করেছি। আর হ্যাঁ, তুইও ঠিক, এটা হত্যা। কে তুই? সাহস থাকলে সামনে এসে কথা বল। তোর ফ্যান আমি। কলটা কেটে দিল। কল কেটে যাওয়ায় মিলন তার ফোনটা গাড়ির সিটে ছুঁড়ে মারলো। মাথায় হাত দিয়ে চেপে ধরে রাগে আহ বলে চিৎকার করতে লাগলো। গুলির শব্দে গাছের পাখিগুলো উড়ে গেল। মিলন একজনকে গুলি করেছে। না, এর এত বড় সাহস হবে না। যেন সামনে কিছু না করতে পারে, তার সমস্যার সমাধান করে দিলাম। জয় তার বাবা মানে মিলনের সাথেই আছে। একে একে মিলন তার সব চেনা অচেনা শত্রুদের ধরে মেরে ফেললো। এদিক আকাশ সবার সাথে ভালো সময় কাটাচ্ছে। এভাবে আরো 2 দিন কেটে গেল। মিলন পিস্তল হাতে নিয়ে সেটা দিয়ে কপাল চুলকাচ্ছে আর ভাবছে এদের মধ্যে কারোর ক্ষমতা নেই সে সবুজকে মারবে। তাহলে কে সে অদৃশ্য শত্রু? আমি। আকাশ মিলনের বাড়িতে ঢুকতে ঢুকতে বলে। মিলনের লোকেরা আকাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। মিলন তাদের ইশারায় সরে যেতে বলে আর কাছে গিয়ে বলে, তুই মেরেছিস সবুজকে? ও আমাকে রেখে তো মনেই হয় না আমি খুন করতে পারি। ভিলেন আমি। মিলন তার হাতের গানটা নিয়ে আকাশের কপালে ধরে। আকাশ হাত উঁচু করে বলে, কুল বস কুল, আমি কোথাও যাচ্ছি না। আগে টিভিটা তো অন করেন। মিলন টিভি অন করে যা দেখলো, আম্মু সোফায় বসে মামা মামির সাথে গল্প করছিল। তখনই হঠাৎ একদল গুন্ডারা এসে বাড়ি ভাঙচুর করা শুরু করে দিল। আম্মু ওদের থামাতে আসলে একজন আম্মুর মাথায় একটা রড দিয়ে আঘাত করে। এতে আম্মু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। মাইশা, যারা আর বৃষ্টি বাড়ির বাইরে দোলনাতে বসে গল্প করছিল। হঠাৎ কয়েকজন এসে যারা আর বৃষ্টিকে মেরে মাইশাকে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে যায়। যারা ফোনটাও ভেঙে দিয়ে গেছে। প্রতিটা টিভিতে ব্রেকিং নিউজ, মিলনের খুন করার দৃশ্য। এতে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। এমন অনেকেই মেরেছে সে। মিলন চ্যানেল পাল্টে দেখতে লাগলো, দেখে সব টিভিতেই একই নিউজ। মিলন এইটা দেখে চুপ হয়ে যায়। পড়ে যেতে লাগলে জয় এসে তাকে ধরে আর সোফায় বসিয়ে দেয়। তখনই মিলনের ফোনে একটা কল আসে উপর মহল থেকে। মিলন কিচ্ছু বলে না, শুধু শুনে কলটা কেটে যায়। ফোনে বলা হয়েছে তাকে এমপির পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো রকম সরকারি সুবিধা সে পাবে না। খুব জলদি পুলিশ তাকে গ্রেফতার করবে। মিলন রাগে ফোনটা দূরে দেওয়ালে ছুঁড়ে মারে আর রাগে উঠে আকাশের মাথায় বন্দুক ধরে। এই সবের পিছনে তুই, তাই না? আজ তোকে। শ্রীনা বন্দুকের ট্রিগারে টিপ দিবে, তখনই আকাশ কৌশল কাজে লাগিয়ে বন্দুকটা নিজের কাছে নিয়ে নেয়।
মিলনের লোকেরা এইটা দেখে এগুয়ে আসতে আকাশ মিলনের মাথায় বন্দুক ধরে। মিলন সহ বাকি সবাই অবাক হয়ে যায় এইটা দেখে। এসব খেলনা নিয়ে সেই ছোটবেলা থেকে খেলা করেছি, আর তুই এটা দেখিয়ে ভর দিস? মিলন একটু ভয়ার্ত চেহারা করে বলে, আমাকে মেরো না, মেরো না আমাকে। আকাশ মিলনের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়, আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। আমার সব শত্রুদের যেখানে শেষ করে দিয়েছি, কি করে ভাবলি যে তোর পরিবারকে ছেড়ে দিব? আকাশ এইটা শুনে একটু ভয় পায়। তখনই আকাশের ফোনে একটা কল আসে। উঠা উঠা, সুসংবাদের ফোন এটা। আকাশ ফোন বের করে দেখে মিতুর কল করেছে। আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো ভাই, ওরা ফুপিকে নিয়ে গেছে। আম্মু আব্বুকেও অনেক মেরেছে। আকাশ কান থেকে ফোনটা সরায়, মিলনের জামার কলার ধরে বলে, আমার মায়ের যদি কিছু হয়, খোদার কসম তোকে আমি মেরে ফেলবো। মিলন তাকে ছাড়িয়ে তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নিজের আঙুলগুলো দেখতে থাকে আর বলে, এটা তো সবে শুরু। তুই আমার থেকে যেটা কেড়ে নিয়েছিস তার থেকে কয়েক গুণ বেশি কেড়ে নিব আমি। জয় সোফায় বসে চিৎকাচ্ছে আর দেখছে। তখনই দুইজন ধরে কাউকে তাদের সামনে এনে ফেলে দেয়। আকাশের বুক ধকধক করছে, রক্তমাখা মুখটা তার চিনতে একটুও কষ্ট হলো না, এটা রনি। এরা ওকে জঘন্যভাবে মেরেছে। আকাশ তার কাছে গিয়ে বসে পড়ে আর তাকে ডাকতে থাকে। জয় এটা দেখে খাওয়া বন্ধ হয়ে যায়। রাগ ক্রমশ তার মাথায় উঠে যাচ্ছে, কারণ রনি তো তারও বন্ধু। রনি চোখ খোল ভাই, দেখ এটা আমি। এই তো শত্রুতা আমার সাথে, এর তো কোনো দোষ নেই। রনি তাকা, একটু ভাবি। রনি আম্মুকে কয়েকজন ধরে নিয়ে আসলো। তার কপাল থেকে রক্ত পড়ছে, সাথে মাইশাকেও। মাইশার গাল কেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। আকাশ রাগে মিলনের দিকে ছুটে যেতে গেলে মিলন আকাশের দিকে বন্দুক ধরে আর একটু হাসে, অন্যদিকে গুলি করে দেয়। আর মাইশা আহ বলে চিৎকার করে ওঠে। মিলনের গুলিটা মাইশার হাতে গিয়ে লাগছে। আকাশ সেখানে হামাগুড়ি দিয়ে বসে পড়ল, তার চোখে পানি। মারা হলে আমাকে মার, ওদের ছেড়ে দে। হেরে গেছে সে। জয়কে দিয়ে সে অন্য কাজ করাতে চেয়েছিল, কিন্তু মাথায় সেটাও আসছে না। এখানে সে কিছু করলে তার পরিবারের ক্ষতি হবে। মাথা নিচু করে বসে পড়ল। জয় রাগে উঠে দাঁড়ালো, সামনে দেখে একটা মেশিন গান রাখা। চিপসের প্যাকেট থেকে কিছু চিপস মুখে নিয়ে সেটা হাতে নেয়। আর কপাল থেকে চশমা চোখে পড়ে। একটা ভিলেনি হাসি দেয় আর বলে, আস্তালা বিস্তালা বেবি। বলে গুলি করতে শুরু করে। মিলন সহ মিলনের লোকেরা এইটার জন্য প্রস্তুত ছিল না। এতে করে অনেকেই মারা যায়। মিলন একটা টেবিলে আর করে দেয়, এতে তার গুলি লাগে না। আকাশ তার পাশে পড়ে থাকা একজনের হাত থেকে পিস্তল নিয়ে নেয় আর কয়েকজনকে গুলি করে দেয়। আর কেউ বেঁচে নেই। আম্মু মাইশাকে সামলাচ্ছে, অনেক রক্ত বের হচ্ছে তার ক্ষত স্থান থেকে। জয় গানটা ফেলে রনির কাছে ছুটে যায়। আকাশ টেবিলের নিচে থেকে টেনে মিলনকে বের করে। মিলন জয়ের দিকে তাকিয়ে বলে, তুই আমার ছেলে হয়ে জয় একটু হেসে গুলি চালিয়ে দেয়। আকাশের চোখে মুখে রক্ত ছিটিয়ে পড়ল। মিলনের নিথর দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। আকাশের গাড়িটা গেট দিয়ে বেরিয়ে গেল আর পুলিশের দুইটা গাড়ি ভিতরে ঢুকলো। আজ আকাশের বিয়ে মাইশার সাথে। জয় আকাশের টুপিটা নিজের মাথায় পড়ে আছে। আকাশ মন খারাপ করে বসে আছে। কিরে, মন খারাপ কেন? আজ তোর বিয়ে, হাস। তুই ওকে এভাবে জ্বালাচ্ছিস কেন বলতো? ওয়াশরুম থেকে বের হতে হতে রনি বলল, সেও আজ বরের সাজে, কারণ তারও যে আজকে বিয়ে আমাদের যারা ভাবির সাথে, মানে বিয়ের পরে হবে আর কি। আকাশ রনিকে দেখে হেসে দিল। আকাশ রনিকে জড়িয়ে ধরলো। জয় এইটা দেখে বলে, আরে আমি তোদের পর কেউ নাকি? আমাকে তোরা ভালোবাসিস না একটুও? মন খারাপ করে বলল। বলে ওকেও টেনে নেয়। ছোটবেলায় যখন অনেক শীত লাগতো, ভালো শীতের কাপড় না থাকায়, তখন এরা এমন ভাবে সবাই জড়িয়ে ধরতো একে অন্যকে।